আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। ইন্স্যুরেন্স সেক্টরের নানাবিধ প্রবলেম নিয়ে আজকের এই ওয়েবিনার আয়োজন করেছে দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টস ফাউন্ডেশন, অ্যাকাউন্টিং ফার্ম, এমএমএইচ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আজকের এই অনুষ্ঠানে রয়েছেন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ এবং ডক্টর এম মোশাররফ হোসেন, এফসিএ চেয়ারম্যান, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, ইমাম শাহিন, সিইও ইন্স্যুরেন্স, আলমাইজ লাইওয়ালা, ডিএমডি পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ব্যারিস্টার এম এম মাসুদ এবং এটা পরিচালনা করছেন মাহমুদুল হোসেন, এফসিএ। তো আজকের এই অনুষ্ঠানের বিষয়টাই হলো ইন্স্যুরেন্স সেক্টর। আমরা জানি আমাদের দেশের ইন্স্যুরেন্স সেক্টর বহুদিন ধরেই চলছে, কিন্তু এটা কোথায় যেন স্তব্ধ হয়ে রয়েছে। এটার সেই প্রসারটা আমরা দেখছি না। নানা ধরনের কমপ্লেইন রয়েছে, যারা এই ইন্স্যুরেন্স পলিসি নিচ্ছেন তাদের নানা ধরনের অভিযোগ রয়েছে। তারা ঠিক মতো প্রিমিয়াম দেবার পরেও তারা যখন ক্লেম করেন সেগুলো সেটেল হয় না। আমরা জানি ইন্স্যুরেন্স অ্যাক্ট হয়েছে একটা 2010 সালে, এবং একই সাথে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি তৈরি হয়েছে যাতে এই সেক্টরটা অনেক বেশি রেগুলেটেড হয়। তারপরেও সেখানে কি সঠিকভাবে আমরা সার্ভিস পাচ্ছি কিনা, এটা একটা বড় প্রশ্ন। একই সাথে আমরা ইন্স্যুরেন্স দেখছি যে একটা গণ্ডির মধ্যে আটকে আছে। এখানে যেন ডেভেলপমেন্ট হচ্ছে না, প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে না। এখানে যেমন হেলথ ইন্স্যুরেন্স খুবই সামান্য একটা জায়গা, অথচ হেলথ ইন্স্যুরেন্স পৃথিবীর সবখানে খুবই মানে একটা উল্লেখযোগ্য বিষয়। আবার আরেকটা যেটা দেখছি যে এখন প্যান্ডেমিকের সময় যে বিদেশে যেটা হয় যে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, যে চাকরি চলে যাওয়ার পরেও 1 বছর তারা চাকরির টাকাটা পায়। আমাদের এখানে এই ধরনের কোনো এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নাই, যার ফলশ্রুতিতে এবার প্যান্ডেমিকে আমরা দেখেছি যে যখন অনেকের চাকরি চলে গেল তারা একেবারে নিঃস্ব অসহায় হয়ে গেল। এই বিষয়গুলো কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে না, এই সেক্টরের সমস্যাগুলো কেন সলভ হচ্ছে না, কি করা উচিত, এইসব নিয়ে আজকের এই আলোচনা। আমি মাহমুদ ভাইকে নিমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানের মডারেটর হিসেবে। মাহমুদ ভাই। থ্যাংক ইউ ইনাম ভাই, আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ডিজিটাল ডায়লগে। যেমনটা শুনছিলেন, আজকে আমাদের ডায়লগের পরিপাদ্য বিষয় করোনা ইম্প্যাক্ট টু ইন্স্যুরেন্স সেক্টর, সাস্টেনেবিলিটি অ্যান্ড সাপোর্ট ফর এক্সিলারেট ইকোনমিক রিকভারি অফ দ্য কান্ট্রি। শুধু দর্শক মন্ডলী, যেমনটা ইনাম ভাই আলোচনার শুরুতেই বলছিলেন, আমাদের 350 বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি। একটা অর্থনীতি, এত বড় অর্থনীতিতে যে যে সেক্টরগুলো আপনার পরিস্ফুটন ঘটার কথা, উনি যেটা একদম শুরুতেই বলছিল যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরিস্ফুটনটা অনেকে ধারণা করছেন তেমনটা হয়নি। তো এটা নিয়ে আমরা আলাপ করব। আমরা ইন্স্যুরেন্স সেক্টরে ডাইভার্সিফাইড প্রোডাক্ট এখনো আসেনি, সেটা নিয়ে আলাপ করব। প্রথমেই আমি অনুরোধ জানাবো ডক্টর কাজী খলিকুজ্জামান স্যারকে আমাদের সামগ্রিক অর্থনীতি নিয়ে একটু আলোকপাত করার জন্য। স্যার, যদি আপনি একটু আপনার মূল্যায়ন বলতেন সামগ্রিক অর্থনীতির ব্যাপারে। সামগ্রিক অর্থনীতি একটা হচ্ছে আমাদের যে প্যান্ডেমিকের আগের অবস্থা এবং প্যান্ডেমিকের পরে কি অবস্থা দাঁড়িয়েছে। প্যান্ডেমিকের আগে আমাদের কিছু সমস্যা ছিল, সব অর্থনীতিতে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে এবং যেখানে অগ্রগতি আছে সেখানে কিছু না কিছু সমস্যার সৃষ্টি হয়, সেগুলি দূর করতে হয়, দূর করে এগিয়ে যেতে হয়। কিন্তু সার্বিকভাবে বললে বাংলাদেশের অর্থনীতি ভালোই করছে। সব খাত হয়তো একইভাবে ভালো করে নাই, কিন্তু প্রবৃদ্ধি বাড়ছিল, তারপরে সামাজিক উন্নয়ন যেগুলি, যেমন মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার, এগুলি কম ছিল। নারী পুরুষ বৈষম্য, আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি অগ্রগামী দেশ ছিলাম। এই সমস্ত অগ্রগতি আমাদের হয়েছিল এবং এই অগ্রগতিগুলা যে আমরা শুধু বলছি তা না, আন্তর্জাতিক পরিমণ্ডল থেকেও স্বীকার করা হচ্ছে এবং আমরা বিভিন্ন মধ্যে দেশে উন্নীত হয়েছি। এই অগ্রগতি কথা ছিল আমাদের, এই পথে আমরা যে অগ্রগতি হয়েছে সেখানে সমস্যা যেগুলি আছে সেগুলি সমাধান করে সুসংহত করে আমরা অর্থনীতি ত্বরান্বিত করবো। কিন্তু এখন একটু উল্টা ব্যাপার হয়ে যাচ্ছে। এবং একটা কথা বলে রাখি এখানে, যে আওয়ামী লীগের 2018 সালের নির্বাচনী ইশতেহারে এই সমস্যাগুলো কিন্তু চিহ্নিত করা হয়েছে। বৈষম্যের কথা চিহ্নিত করা হয়েছে, তারপরে যে তরুণদের
যে কাজে লাগানোর কথা সেটা চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে কোন কোন খাতে সমস্যা আছে সেগুলোকে দূর করা। চিহ্নিত করা আছে মানুষকে আরো বেশি করে ইনভলভ করা। মানে এটা খুব একটা ভালো দলিল, যেখানে সাধারণত দেখা যায় না যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়, খালি যে ভালো কাজ হচ্ছে সেগুলি বলা হয়। এখানে সেইটা চিহ্নিত করা হয়েছিল। গ্রাম এবং শহরের মধ্যে যে বৈষম্য সেটা চিহ্নিত করা হয়েছিল। তো সেটা সেই কাজগুলো আমাদের করার কথা ছিল, কিন্তু দেখা গেল যে এই কোভিড-19 যেটা করোনা এসে সারা বিশ্বকে হঠাৎ করে কেউ প্রস্তুত ছিল না। অনেকে বলেন যে বাংলাদেশ খুব একটা খারাপ অবস্থায় আছে, কিন্তু বাংলাদেশ যেমন প্রস্তুত ছিল না, উন্নত বিশ্বের দেশগুলোও প্রস্তুত ছিল না। তাই জন্য এটা হঠাৎ করে এসছে। যদিও আসবে আসবে বলে বিজ্ঞানীরা বলছিলেন যে আর একটা মহামারী হতে পারে যে কোনো সময়, মার্স এবং সার্স যে পরে, কিন্তু সেই দিকে খুব বেশি কেউ নজর দেয়নি, কোনো দেশই প্রস্তুতি নেয়নি। তো আমরাও সেই রকমই অবস্থায় ছিলাম। কিন্তু কিছুদিন পরেই আমরা লক্ষ্য করলাম যে এখানে তো বন্ধ করতে হলো কাজকর্ম, অন্যান্য দেশে যেরকম করা হয়েছে। ৬৬ দিন আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় বন্ধ ছিল। সেই ৬৬ দিনে আমরা অনেক পিছিয়ে গেছি। একটা বিশেষ করে আমাদের রপ্তানিতে কিন্তু খুব গত ২ মাসে কিন্তু আবার খুব ভালো হয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে এর আগের যে আদেশগুলো ছিল, অর্ডারগুলো ছিল, সেগুলি পাঠানো যায়নি বলে পাঠানো হয়েছে এবং খুব ভালো হয়েছে। আগামীতে কি হবে আমরা ঠিক জানি না। আরেকটা নিয়ে আমাদের খুব একটা উদ্বেগ ছিল যে রেমিটেন্স আসবে না, সেটাও এই গত মাসে জুলাই মাসে রেকর্ড হয়েছে, মানে এর আগে এত বেশি কখনো হয়নি। তারপরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় যেভাবে মনে হয়েছিল যে একেবারে স্থবির হয়ে গেছে, এখন সেটা আবার চালু হচ্ছে। তো ৬৬ দিন পরে চালু করা যুক্তিটা হচ্ছে যে আমরা আর কতদিন এটা বন্ধ রাখলে এটা এমন একটা জায়গায় যাবে, সেখান থেকে এটাকে আবার পুনরুদ্ধার করে অগ্রগতি করা সম্ভব খুব কঠিন হবে। সম্ভব হতে পারে অবশ্যই, কিন্তু খুব কঠিন কাজ হবে। তো সেই জন্য এবং দুনিয়ার সব জায়গায় সেরকমই চিন্তা ভাবনা হচ্ছে। তো আমাদের এখানে একটু ভিন্ন ব্যাপার হচ্ছে যে অন্যান্য দেশে অর্থনীতি খুলে দেওয়া হয়েছে, যখন খুলে দেওয়া হলো, আমরা অনেক আগে বন্ধ করেছিলাম, খুলে দেওয়া হলো তখন কিন্তু এটা উপরের দিকে যাচ্ছিল, খারাপের দিকে যাচ্ছিল। এখনো আমরা জানি না যে অবস্থাটা কি। আমাদের যে টেস্টগুলো করা হয় সেই সংখ্যাটা খুব বেশি না, এবং তার মধ্যে তবে একটা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ২৪-২৫% যাদেরকে টেস্ট করা হতো তাদের মধ্যে শনাক্তকৃত হতো, এখন সেটা নেমে আসছে ১৫-১৬%। তবে সংখ্যাটা কম হওয়াতে এখান থেকে খুব একটা শক্তভাবে আমরা বলতে পারছি না যে কমছে বলে। মৃত্যু হয়ে গেছে ৩০ থেকে ৪০, ৫০, ৬০ জন। আর অর্থনীতি যেটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল সব খাত, তো এটা এপ্রিলের মধ্যে সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করতে পেরেছিলেন। সেজন্য ১৩ এপ্রিলে একটা সহায়তা এবং প্রণোদনা প্যাকেজ বড় আকারে প্রায় ১ লাখ কোটি টাকা ঘোষণা করেছিলেন। কিন্তু এখানে আমরা লক্ষ্য করলাম যে বাস্তবায়নে গিয়ে অনেক ধরনের সমস্যা বাস্তবায়িত হচ্ছে না। এখনো অনেক কিছু বাস্তবায়িত হচ্ছে না, হয়নি এই ৩ মাস হওয়ার পরে। এটা যুদ্ধাবস্থা বলেই প্রধানমন্ত্রী বলেছেন এবং আমরা অনেকেই মনে করি। সুতরাং এই যুদ্ধাবস্থায় তো সময় নষ্ট করার কথা না, প্রত্যেকটা মিনিট আমাদের ব্যবহার করা উচিত, প্রত্যেকটা সেকেন্ড ব্যবহার করা উচিত। সেই জন্য এখানে আমি অনেকবার এই কথাটা বলেছি যে আমাদের বাস্তবায়নের দিকে বিশেষ করে নজর দিতে হবে। যারা বাস্তবায়নে আছেন তারা তাদের কাজগুলো সঠিকভাবে সময় মতো কার্যকরভাবে করতে হবে, তা না হলে আমরা যে সুফল চাচ্ছি সেই সুফলটা তো পাবো না। এখানে একটা দিক আরেকটা উল্লেখ করে আমি সার্বিক অবস্থাটা প্রাথমিক বক্তব্য শেষ করব। একটা দিক হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র মানুষ, যারা পিছিয়ে পড়া। তারা সবসময়ই হন, ঘূর্ণিঝড় হলেও হন, বন্যা হলেও তারাই ক্ষতিগ্রস্ত হন, এবং এই করোনার জন্যও তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও করোনা যাকে পায় তাকে ধরে, কাউকে বাদ দেয় না, রাজা কেউ ধরে, উজির কেউ ধরে, সাধারণ মানুষ কেউ ধরে। কিন্তু যারা সম্পন্ন, যাদের অর্থ আছে, বিত্ত আছে, তারা নিজেদেরকে আলাদা করে রাখতে পারে, কিন্তু দরিদ্র মানুষ সেটা করতে পারে না।
মানে তাদের আয় রোজগার করতে হবে অথবা সরকার বা কেউ তাদেরকে খাওয়াতে হবে। তো সেটা তো দীর্ঘদিন ধরে সম্ভব নয়। সরকার যদিও সেই ধরনের অনেকগুলি কর্মসূচি আছে সরকারের, সাধারণ মানুষ করছেন, প্রতিষ্ঠানগুলোও করছে, কিন্তু তারপরেও এটা কতদিন চলতে পারে। তো সেজন্য তাদের কাজে যেতে হবে এবং অনেককে কাজে যেতেই হচ্ছে। এটা শুধু বাংলাদেশে না, মার্কিন যুক্তরাষ্ট্রেও একই অবস্থা। যারা পিছিয়ে আছে তাদের উপরেই বেশি পড়ছে অভিজ্ঞতা, এবং ইউরোপের দেশগুলোতেও, কারণ তারা নিজেদেরকে আলাদা করে রাখতে পারেন না। যদি ধরলাম তাদের বাড়ির বাইরে যেতে হলো না, খাবার পৌঁছে দেওয়া হলো তাদেরকে, তারপরেও তাদের একটা করে 4 জন 5 জন করে থাকেন এবং ঘরের অবস্থাটা এমন যে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা সম্ভব না, কাজে তাদের উপরে অভিজ্ঞতা বেশি পড়ে। আরেকটা যেটা হয়েছে পড়ছে তাদের উপরেই কাজকর্ম, তারা যারা বিশেষ করে আমাদের যে অনানুষ্ঠানিক খাত, সেখানে 85% বা তারও বেশি মানুষ কর্মরত। আমাদের আনুষ্ঠানিক খাতে মাত্র 15% সরকার এবং কর্পোরেট সেক্টর সব মিলে। সেই যে 85% বা তারও বেশি, এরা কর্মহীন হয়ে গেছে, ওদের কর্মকাণ্ডগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। এবং ক্ষুদ্র উদ্যোক্তা কয়েক ধরনের আছে। প্রধানমন্ত্রীর প্রণোদনা ঘোষণায় বলা হয়ে আছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প, বড় শিল্প, যাতে রপ্তানি করে সেই শিল্প, সবগুলোর কথাই বলা আছে। অতি ক্ষুদ্র যেগুলি, সেটা হচ্ছে সারা দেশে গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ক্ষুদ্র এবং মাঝারি সেগুলি কিন্তু বেশিরভাগ শহর এবং খুব বেশি না, 70-80 হাজার হবে মাত্র। আর অতি ক্ষুদ্র যেগুলি, সেটা প্রায় 1 কোটির মতো সর্বশেষ হিসাব অনুযায়ী, সেটা গ্রামেও আছে শহরেও আছে, এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 2.5 কোটি 3 কোটি মানুষ। এদের উপরে সবচেয়ে বেশি অভিঘাত পড়েছে। এখন তাদেরকে যদি ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা না করা যায়, তাহলে আমাদের অর্থনীতি যে এগিয়ে যাচ্ছিল সেটা যাবে না, কারণ আমাদের বীজটা শক্ত করার চেষ্টা করতে হবে। এবং আমি অনেক সময় বলেছি, অনেকে একমত হন আমার সঙ্গে, অনেকে হন না, আমরা যে 8% প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছিলাম, 7%, 8%, তার একটা ভিতটা, শক্ত ভিতটা ছিল গ্রামীণ অর্থনীতি, কৃষি এবং কৃষির বাইরে। বর্তমানে কৃষি আমাদের একটু পাছিয়ে রেখেছে, কারণ কৃষিতে আমাদের বড় খুব ধান ভালো হয়েছে, যদিও যতটা ভালো করার কথা ততটা না হলেও ভালো হয়েছে, আমাদের খাদ্যের সমস্যা নাই। আউশে কিছুটা উঠছে, আমন কি হবে আমরা এখনো জানি না বন্যার কারণে। তো খাদ্য হয়তো খুব একটা বড় সংকট হবে না, এবং এখানে সরকারের কথাবার্তা যেগুলো আমি শুনছি, যারা সচেতন আছেন তাদের কাছে যা আছে, প্রয়োজন হলে তারা আমদানির ব্যবস্থা করবেন, কাজে খাদ্য সংকট খুব একটা বেশি হবে না। কিন্তু বেশি দিন ধরে তারা তো কাজে নিয়োজিত না হলে আমাদের অর্থনীতি সচল হবে না। তো সেই জায়গায় অনেক ধরনের কর্মকাণ্ড চালু করা হচ্ছে এখন। আমি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের একটু কথা বলতে হয়, যেহেতু পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আমি চেয়ারম্যান এবং আমাদের অনেক কর্মকাণ্ড আছে। আমরা প্রায় 30 লাখ ক্ষুদ্র উদ্যোক্তা অতি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করেছি। এদের খুব বেশি টাকা লাগে না, এদের লাগে 10 লাখ, 12 লাখ, 20 লাখ, 5 লাখ, 7 লাখ, এরকম ছোট ছোট হতে পারে। এগুলো ব্যাংকের কাছে এরা খুব গুরুত্বপূর্ণ না, কাজে এই ব্যাংক তাদেরকে সহায়তা দেয় না বা ঋণ ব্যাংক থেকে তারা পেতে পারে না। তাদেরকে দিতে হলে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মতো যেরকম প্রতিষ্ঠান আরো আছে, এসএমই ফাউন্ডেশন আছে, পল্লী সঞ্চয় ব্যাংক আছে, এগুলোর মাধ্যমে তাদেরকে পৌঁছাতে হবে, তা না হলে যাবে না। সেই জন্যই যে 20,000 কোটি টাকা প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছিলেন 13 এপ্রিল, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, অতি ক্ষুদ্রর কাছে এখনো পৌঁছেনি, পদ্ধতি এখনো ঠিক হয়নি। এই যে 3 কোটি 3.5 কোটি মানুষ, এদেরকে যদি আমরা আবার কাজে নিয়োজিত না করতে পারি, এদেরকে যদি আবার আমরা ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা না করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আবার যে সচল হওয়ার কথা আমরা বলছি, সেটা ওইভাবে সচল হবে না। তারা পেছনে থাকবে, আমাদের নরম থাকবে, উপরে একটা কাঠামো, একটা বিল্ডিং, আমরা সবাই জানি যে ভিতটা শক্ত না হলে এটা টিকে না। সুতরাং সেখানে আমাদেরকে কাজ করতে হবে, এবং আমরা কাজ শুরু করেছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে। আমরা ইতিমধ্যেই আমাদের অর্থায়ন করা শুরু করেছি। আমরা আমাদের যারা প্রতিষ্ঠানের যাদের দায়িত্ব আছে এগুলি দেখাশোনা করার, তারা ইতিমধ্যেই মাঠে যাওয়া শুরু করেছে, অবশ্য স্বাস্থ্যবিধি মেনে, কারণ আমরা তদারকি করি এবং খুব স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করি। তো সেটা আমরা ইতিমধ্যেই গত মাসে আমাদের 2টি পরিচালনা পর্ষদের সভা হয়েছে। আমরা 3,400 কোটি টাকার মতো ইতিমধ্যে আমরা বিতরণ শুরু করেছি।
আর আরেকটা যেটা করেছে সরকার, নতুন করে ২,০০০ কোটি টাকা 4টা প্রতিষ্ঠানকে দিয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে 500 কোটি, পল্লী সঞ্চয় ব্যাংকে 500 কোটি, এরকম করে। এর থেকে 250 কোটি টাকা আসছে, সেটা আমরা ইতিমধ্যেই বিতরণ শুরু করে দিয়েছি, যে বিধিমালা আছে সেই বিধিমালার আওতায়। তো আমি আশা করছি যে আমাদের গ্রামীণ অর্থনীতি, কৃষি ভালো করছে, কিন্তু এই করোনার পাশাপাশি আবার বন্যা, ঘূর্ণিঝড়, বন্যার পরে আবার বন্যা, 2বার 3বার বন্যা হয়ে আমাদের যে গ্রামীণ অবস্থা, সেই অবস্থা কিন্তু খুব নাজুক করে দিয়েছে। আর এখানেই আসে ইন্স্যুরেন্সের কথা। আমরা বহুদিন থেকে চেষ্টা করছিলাম যে এই যে সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের কাছে ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারে সহজে। এখন তো আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে তাকে অর্থ দিতে হবে, অন্য কোথাও থেকে কোনো সহায়তা পাবে না, সুতরাং বা অন্য প্রতিষ্ঠান দিতে হবে তাদেরকে। কিন্তু তাদের যে ধান ফসল, ক্রপ ইন্স্যুরেন্স, সেটা তো খুব নাই, নাই বললেই চলে। লাইফ স্টক ইন্স্যুরেন্স কিছু আছে, আমাদের সেক্টর থেকে করা হয়। তারপরে হেলথ ইন্স্যুরেন্স তো নাই। কাজে একজন মানুষ অসুস্থ হয়ে গেলে সে আর তার আর কোনো উপায় নাই। নিজের অর্থ না থাকলে আত্মীয় স্বজন যদি থাকে তারা দেবে, তা না হলে তাকে বিনা চিকিৎসায় থাকতে হবে। যদিও আমরা আমাদের যে এলাকাগুলো সেগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করি। কাজে ইন্স্যুরেন্সের গুরুত্বটা অত্যন্ত বেশি। আর বিশেষ করে বাংলাদেশ যেরকম দুর্যোগ প্রবণ দেশ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত আমাদের এখানে বেশিরভাগে পড়ছে এবং এটা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আবার এটা ইন্স্যুরেন্সের জন্য লাভজনক না। কারণ আমরা জানি যে এখানে দুর্যোগ হতে পারে, তো দুর্যোগ হতে পারে, সেখানে ইন্স্যুরেন্স করতে কেউ যাবে কি যাবে না, সেটা যাবে না। আমরা অনেক আলোচনা করে দেখেছি যে হাওরে তো প্রতি বছরই প্রায় সমস্যা দেখা দেয়। সেখানে ক্রপ ইন্স্যুরেন্স, এমনকি স্বাস্থ্যের ইন্স্যুরেন্স, সেটাও করা কতটা লাভজনক হবে, লাভ করতেই হবে সরকারি খাতে। স্যার, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি যেমনটা বললেন যে আশার বিষয় হচ্ছে স্যার, গত 2 মাসে আমাদের রেমিটেন্স ইনফ্লোটা খুব ভালো, এবং এক্সপোর্টও দেখা যাচ্ছে যে যতটুকু ধারণা করা হয়েছিল তার চেয়ে আল্লাহর রহমতে অনেক ভালো। তো এই অবস্থায় আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তারা যে সেই মার্চের লাস্ট সপ্তাহ থেকে শুরু করে আমাদের একদম অগাস্ট পর্যন্ত তাদের ইনকাম অনেকের শূন্যের কোঠায় চলে আসলো, অনেকের ইনকাম সিগনিফিক্যান্টলি রিডিউস হলো। তো এ ব্যাপারে আমরা এবং আপনি ডাইভার্সিফাইড প্রোডাক্টের আনঅ্যাভেলেবিলিটির কথা বলছেন, এই সব ব্যাপারেই আমরা জানতে চাইবো আল মঈদ ভাইয়ের কাছে। আপনি একটু আপনার মতামতটা জানান যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিভাবে তার বিজনেস রিগেইন করেছে। বেসিক্যালি যখনই আমাদের সিচুয়েশনটা শুরু হলো মার্চ মাসে, ইন্স্যুরেন্স কিন্তু ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা লিজিং এর মতন না যে আজকে ব্যবসা করতে হলে আজকে টাকা নিয়ে আজকে করবে। ইন্স্যুরেন্স ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা একটা প্রোটেকশন দেই, ইয়ার লং প্রোটেকশন থাকে। সেটা যত মানে মাল্টি ন্যাশনাল, লোকাল কর্পোরেটস, তারপরে আপনার ইভেন অন্যান্য ব্যবসায়ী যারা তাদের ফায়ার, ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক ইন্স্যুরেন্স গুলো করে, এগুলো কিন্তু তাদেরকে যথাযথভাবে চালাইয়ে দিতেই হয়েছে। কারণ ওটা যদি বাদ দেয় তাহলে তো তারা রিস্ক নিজের গাড়ির উপরে রেখে দেয়। তো সেই ক্ষেত্রে আপনার যেগুলা ফায়ার রিলেটেড ইন্স্যুরেন্স গুলো যেগুলো ছিল, সেগুলো সবাই মোরলেস রিনিউল করছে এবং সেটা অলরেডি হয়েছে। যেটা একটু সমস্যা হয়েছিল যেটা ইম্পোর্টস গুলো কিন্তু কিছু কমে গেছিল প্রথম দিকে, যেহেতু ইকোনমি বন্ধ ছিল এবং পুরো পৃথিবীতে ইকোনমি বন্ধ ছিল। সে কারণে ইন্স্যুরেন্সটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু সেখানে ইম্পোর্ট গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছুটা ইম্প্যাক্ট পড়ছিল ইন্স্যুরেন্সের উপরে। কিন্তু যেটা আবার ওই সময়ও কিন্তু একটা ভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কিন্তু বেশিরভাগ কাজে দিয়েছিল। সেটা হচ্ছে আপনার অনেক ফার্মাসিউটিক্যাল মেডিসিন, আপনার পিপি ইকুইপমেন্টস, আপনার মাস্ক, আপনার এই সমস্ত জিনিসগুলো আবার কিন্তু প্রচুর পরিমাণে ওই সময় আনা হচ্ছিল। সুতরাং ওই সেক্টরটা থেকে যে কিছুটা কমতেছিল, অবশ্য পুরোপুরি মেকআপ হবে না, কিন্তু অনেকটা আবার এদিক দিয়ে কিছু মেকআপ হয়েছিল। কিন্তু এখন যখন ইকোনমি মোটামুটি ওপেন হয়েছে এবং একটা গ্যাপ যেটা ক্রিয়েট হয়েছে ইকোনমিতে, স্যাররা বেশি জানেন, ইকোনমিতে একটা গ্যাপ যখন ক্রিয়েট হয়ে যায়, সেটাকে আবার যখন ওপেন হয় তখন আবার বেশি করে ওটাকে মেকআপ করতে হয়। কারণ রিকোয়ারমেন্ট গুলা অলরেডি আপনার হাতে দাঁড়িয়ে যায় যে আমার এখানে এই জিনিসটা কম পড়ে গেছে অনেক বেশি, এবং সেটা ইম্পোর্ট করতে হচ্ছে। সুতরাং এখন আবার ওই জিনিসটা শুরু হয়েছে। তবে এই সেক্টরে এখানে একটা জিনিস খুব ভালো হয়েছে, গত
এই বছরে বলতে পারেন বা 6 মাস 8 মাস বা 12 মাস ধরে যে ইন্স্যুরেন্স সেক্টর যে জিনিসটা ইন্স্যুরেন্সের ইডরা যে জিনিসটা কাজে লাগিয়েছে বা যেটা করেছে ওরা অনেকটা স্বচ্ছতা আনার জন্য এখানে আপনার ট্যারিফ একটা করেছে এবং ট্যারিফে কিছু রেটস কমায়া যে যেটাকে রেগুলারাইজ করার ব্যবস্থা করতেছে, সেটা অবশ্য অনেক ভালো জিনিস। ইন্স্যুরেন্স যে লস গুলা করেছে বা যে লস মানে প্রিমিয়াম আয় কিছু কমেছে, ডেফিনেটলি এটা না কমে নাই এটা বলার কোনো স্কোপ নাই, ডেফিনেটলি আমার আয় কমেছে, কিন্তু সেগুলো আশা করি মেকআপ হবে। এবং যেটা হয় কি আরো কিছু ইন্স্যুরেন্সের নতুন প্রোডাক্ট বা প্যাকেজ যেগুলোর কথা উনি বলছিলেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং সেটা হয় কি আমরা যে বাইরের দেশে কিন্তু ইন্স্যুরেন্সের এই প্যাকেজগুলো থাকাতে ওরা কিন্তু লাভবান হবে এবং তার ওই লাভ ওই ক্ষতিটা পূরণ করার জন্য কিন্তু আমাদের কাছ থেকে কিছু অংশ যাবে। কিন্তু ইন্স্যুরেন্স যেমন একটা গ্লোবাল একটা বিষয়, সেখানে রি-ইন্স্যুরেন্স থাকে, রি-ইন্স্যুরেন্স পৃথিবীর সব জায়গা থেকে কালেক্ট করে যারা যারা লস করে সবাইকে দেয়। সুতরাং সেই রকম প্যাকেজগুলো আমাদেরও ভবিষ্যতে হয়তো ডেভেলপ হবে এবং আমরা ওইভাবে হয়তো ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবো। তো এই মুহূর্তে আমি মনে করি যে ইন্স্যুরেন্স সেক্টর বিভিন্ন সেক্টর যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্স্যুরেন্স সেক্টরটা ওই পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। মোশাররফ ভাই, আপনার কাছে যে ইস্যুটা, অনেকগুলো ইস্যুই আপনার কাছ থেকে জানবো, আপনার মতামত নিব। ইন্স্যুরেন্স সেক্টরে যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট থাকা উচিত, বিশেষ করে ইভেন ক্রপ ইন্স্যুরেন্সের ব্যাপারে উনি অনেক দিন যাবত কাজ করছিলেন, অথবা আবার আমাদের এডিটর সাহেব তার শুরুতে যেটা বলছিলেন যে চাকরির বেতনের নিরাপত্তার জন্য যে একটা ইন্স্যুরেন্স কাভারেজ থাকা দরকার, সেটাও এখানে নাই। এই যে ইন্স্যুরেন্স আইন নতুন করে হলো 2010-এ, আবার ইডা গঠন হলো, তারপরেও ইন্স্যুরেন্সের পরিস্ফুটনটা তেমনটা হলো না আমাদের এত বড় একটা ইকোনমিকে প্রেজেন্ট করার জন্য। এই ব্যাপারে যদি আপনি একটু মতামত দিতেন। আর ডক্টর মোশাররফ হোসেনের চেয়ে ইন্স্যুরেন্স যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে আপনার পার্টিকুলারলি ইন লাইফ সাইড, সেখানে আপনার কিন্তু সেভিংসটাকে মোবিলাইজ করে, সেভিংসটা মোবিলাইজ করে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। সেটা তারা বাই অ্যান্ড লার্জ ব্যাংকিং চ্যানেলেই কিন্তু করে, মানি মার্কেটে। সেখান থেকে কিন্তু টাকাটা চলে যায় হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। And what industrialization do for us, for the economy? সেখানে আপনার কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং সেই এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটা কিন্তু আপনার ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য আপনার বড় একটা কাজ। সেটা কিন্তু নীরবে নিবৃতে ইন্স্যুরেন্স কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে। এবং ফ্রম দি ইন্স্যুরেন্স ফ্যামিলি আমরা কিন্তু বলি উই আর দি সিড অফ দি ইকোনমিক ডেভেলপমেন্ট, বিকজ উই আর মোবিলাইজিং সেভিংস ফ্রম দি সোসাইটি। এবং ইন্স্যুরেন্স কিন্তু ওদের পাশেই আপনার দাঁড়ায় যখন তার ক্যালামিটিস হয়, কোনো রকমের ডিজাস্টার আসে, হেলথ ক্রাইসিস হয়। এবং এটা এখানটায় ছোট্ট শব্দ উচ্চারণ করার ফলে আমি এই জায়গাটাতে একটু বলে রাখি, আমাদের স্টাডিতে একটা হেলথ ক্রাইসিসের কারণে মিডল ক্লাস ফ্যামিলি কিন্তু পুয়ার হয়ে যাচ্ছে, আপার ক্লাস ফ্যামিলি মিডল ক্লাসে এসে যাচ্ছে। তো এইটাকে প্রটেকশন দেওয়ার জন্য কিন্তু ইন্স্যুরেন্সের হ্যাঁ ডাইভার্সিটি প্রয়োজন, কিন্তু একটা স্কেলে কিন্তু হচ্ছে না যে তা নয়। তো এখন আপনার ইভেন যদি ইন্স্যুরেন্সের আরো যদি দু একটা আপনার স্পিরিচুয়াল দিক দেখেন, ইন্স্যুরেন্স কিন্তু আপনার কার পাশে দাঁড়ায়? অরফেন্স এন্ড দেন উইডোজ, যখন তার বেড আর্নার্স আপনার সে ডিসিজড হয়, তো তখন কিন্তু ইন্স্যুরেন্স গিয়ে তার পাশে দাঁড়ায়। এবং প্রপার্টি সাইডে যদি আপনি দেখেন, যে কোনো ধরনের ক্যালামিটিস যদি হয়, সেখানে আপনার যদি প্রপার্টি আপনার নষ্ট হয়, সেটার যদি ইন্স্যুরেন্স করা থাকে, সেখান থেকে কিন্তু বেনিফিট পেয়ে সে আবার ঘুরে দাঁড়াতে পারে। দ্যাটস দি ইনফ্যাক্ট, সেটা হচ্ছে আসলে থিওরিটিক্যাল সাইড। প্র্যাকটিক্যালি এখন কত স্কেলে হচ্ছে সেটা দেখার জন্য আমি এখানে দুটো ফিগার বলতে পারি। একটা হচ্ছে আমাদের পেনিট্রেশন, ইন্স্যুরেন্সের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দি জিডিপি, সেটা দিয়ে একটা আমরা স্টাডি করে নিতে পারি যে আমাদের গ্যাপসটা কি আছে। এখানে পেনিট্রেশনটা আমাদের ইন্স্যুরেন্সের আছে 0.55% আমাদের দেশে। এটা যদিও স্টাডিটা 1 বছর 1.5 বছরেরও অধিককাল পুরনো, লেটেস্ট স্টাডিটা এখন গ্লোবালি এখনো হয়নি। অথচ আপনার এটা উন্নত বিশ্বে কিন্তু 18% মতো আছে, 18% আছে।
8-9-10% অনেকগুলো ডেভেলপড কান্ট্রিতে আছে। এখন ডেভেলপড কান্ট্রিতে কিন্তু আপনার দেখা যায় যে এই ধরনের ক্যালামিটিস ভালনারাবিলিটির জন্য কিন্তু গভর্নমেন্ট আপনার একটা মেকানিজম থাকে গভর্নমেন্টের পাশে দাঁড়ানো। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু গভর্নমেন্টের কোনো একটা হেলথ ক্রাইসিসে পাশে দাঁড়ানোর সেই রকম মেকানিজম নাই। দ্যাট ইজ যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ওয়েলফেয়ার কান্ট্রি হয় না থার্ড ওয়ার্ল্ডে। তো সেইখানে আপনার কি করে আমার ইন্ডিভিজুয়াল লাইফে আমার নিজেকে আমি প্রটেকশন দেব? দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট টু হ্যাভ ইন্স্যুরেন্স। এই যে একটা আপনার আমি বলবো যে এই পাবলিসাইজ করা এটাকে করা উচিত। আর এটা অবশ্য সেই রকমটা করার প্রয়োজন হবে না যদি আপনার ইমেজটা প্রপারলি আমরা বিল্ড করতে পারি। তো আমাদের ইডরার এন্ড থেকে এখন আমাদের মেইন কাজ যেটা আমরা নিয়েছি সেটা আপনিও একটু আগেও বলেছেন যে 2010-এ যে ইন্স্যুরেন্স অ্যাক্ট হলো, আমাদের গভর্নমেন্ট আমাদেরকে যেটা দিয়েছেন, এন্ড দেন 2014-এ আমাদেরকে দিয়েছেন ইন্স্যুরেন্স পলিসি। সেখানে কিন্তু অ্যাজ মাচ অ্যাজ 50 আমাদের ডুজ দেওয়া আছে যে হোয়াট টু ডু ফর দি ডেভেলপমেন্ট অফ আওয়ার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। এবং সেখানে একটা টার্গেট আছে যে উই হ্যাভ টু অ্যাচিভ 4% পেনিট্রেশন বাই 2021, অথচ এখন বাই নেক্সট ইয়ার কিন্তু যেটা আপনার বলা যায় যে নাও উই আর হ্যাভিং ফ্র্যাকচার 0.55। তো এইটা কিন্তু আপনার অনেক বড় একটা কাজ, এত দ্রুত হয়তো করা যাবে না, কিন্তু ইমেজটা যদি আমরা করে ফেলতে পারি তখন ইট উইল বি বট রাদার সোল্ড। ইন্স্যুরেন্স নাও এ ডেজ ইন আওয়ার কান্ট্রি আর ফেসিং সর্ট অফ ডাইমেনশন যে আপনার এটা সোল্ড হয়, এটাকে পারসুড সেল করতে হয়, এটা কি কিন্তু কেউ বাই করে না। অথচ বিদেশে বা যেখানে আপনার যেই সোসাইটিতে আপনার এটার অ্যাওয়ারনেস আছে, যেই সব দেশে আপনার এটার অ্যাওয়ারনেসটা প্রপারলি আপনার যায় সমাজে, সেখানে কিন্তু এটা বট হয়। এবং সেখানে আপনার ইন্টারন্যাশনালি তো এরকমই আছে যে ইন্স্যুরেন্সের প্রপোজাল ফর্ম, দ্যাট ইজ ইউ আর টু প্রপোজ টু ইন্স্যুরেন্স কোম্পানি যে আমার এই রিস্কটা কাভার করা যাবে কি যাবে না। অথচ এটা ফরম্যাট ঠিকই আছে, কোম্পানির পিপল আমার কাছে এসে বলতেছে যে পার্সু করতেছে টাইম এন্ড অ্যাগেন যে আমার চাকরি বাঁচানোর জন্য একটা ইন্স্যুরেন্স নেন, আমার ফ্যামিলি চালানোর জন্য একটা ইন্স্যুরেন্স নেন, সামথিং লাইক দ্যাট। ওইটা আপনার যদি আমরা অ্যাচিভ করতে পারি গুড গভর্নেন্স ইন দ্য এন্টায়ার অপারেশনস ইন আওয়ার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, তাহলে কিন্তু আপনার পলিসি হোল্ডার শুড নট বি ডিসিভড। যখনই পলিসি হোল্ডার ডিসিভড হবে না, প্রপারলি তার রাইটসটা প্রোটেক্টেড হবে, তখন কিন্তু হি উইল বিকাম দি অ্যাডভোকেট পলিসি হোল্ডার্স অফ আস। হি উইল গিভ অ্যাডভোকেসি টু আদার্স টু বাই ইন্স্যুরেন্স। ওই জায়গাটাতে যদি যেতে পারি, দেন গিয়ে আমাদের যে পেনিট্রেশন গ্যাপ আছে এবং জিডিপিতে আরো কন্ট্রিবিউট করার যে রুমস খালি আছে, সেটা আমরা কিন্তু করে নিতে পারবো। জি, ধন্যবাদ মুশাররফ ভাই। আমরা একটু এখন আসতে চাচ্ছি ইনাম শহীদ ভাই, আপনি আপনার কাছে পার্টিকুলারলি যে ব্যাপারটায় আমি আলাপ করতে চাইবো, এই যে পেনিট্রেশন নিয়ে আমাদের চেয়ারম্যান ইদ্রা বললেন, দেখুন বাংলাদেশের পেনিট্রেশন যেটা 0.6%-এর নিচে, বা আমরা যদি মোটা দাগে বলি 1%-এর নিচে, অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তার পেনিট্রেশন প্রায় 4%, মালয়েশিয়ার পেনিট্রেশন 4.2% সামথিং, থাইল্যান্ডের পেনিট্রেশন 5%-এর উপরে। বাট বাংলাদেশের মতো এত আপনার হচ্ছে দুর্যোগপূর্ণ দেশে, যেখানে ইন্স্যুরেন্স অনেক হওয়ার কথা এবং রেগুলেটর তো মাশাআল্লাহ অনেক কিছু করছে, অনেক ক্ষেত্রেই ইন্স্যুরেন্সকে আপনার কিন্তু ভলান্টারি না রেখে আপনার কম্পালসারি রিকোয়ারমেন্ট করে দিয়েছে। যেমন ইন্স্যুরেন্স কোম্পানির যদি আমরা সেক্টরাল আর্নিং দেখি, সেখানে দেখবো যে ইন্ডাস্ট্রি সেক্টর থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে যথেষ্ট পরিমাণ আর্নিং করে। তারপরেও এখানে পেনিট্রেশন কেন এত কম বাংলাদেশের মতো কান্ট্রিতে? আপনি যেহেতু বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামে আছেন, নিশ্চয়ই আপনার এ ব্যাপারে আইডিয়া আছে, যদি একটু আলোকপাত করতেন। পেনিট্রেশন কম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে বিমার সেক্টরটি আগে থেকে সেভাবে মনোযোগ সহকারে এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য যেটুকু কাজ করা উচিত ছিল সেইভাবে একটু কাজ করা হয় নাই। অন্যান্য সেক্টর যে
গতি নিয়ে, যে স্পিরিট নিয়ে এগিয়েছে আমাদের বিমা সেক্টরটি, সত্যিকার অর্থেই আমরা একটু পেছনে আছি। তবে পেনিট্রেশন কম হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে বা অন্যান্য দেশে বিমাকে যেভাবে পপুলারাইজ করা হয়েছে, যেভাবে বাধ্যতামূলক করা হয়েছে, সর্বসাধারণ যেভাবে বিমা পলিসি গ্রহণ করার জন্য অংশগ্রহণ করছে, আমাদের দেশে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের দেশে, আমাদের মোশাররফ স্যার আরো ভালো বলতে পারবেন, আমার জানা মতে 2 কোটি লোকের কম লোক বিমার পলিসির আওতায় আছেন, 1,70,00,000 সম্ভবত। তো আমরা সর্বসাধারণের মধ্যে বিমাকে আমরা এখনো পৌঁছাতে পারি নাই, আমরা চেষ্টা করছি। আরেকটা বিষয়, যদি পেনিট্রেশন বাড়াইতে হয়, আমি মনে করি যে যে হেলথ ইন্স্যুরেন্স আছে, কৃষি বিমা আছে, ব্যাংক অ্যাসুরেন্স আছে, এবং আমাদের দেশে সরকারি বেসরকারি ভাবে যে ভবনগুলি আছে, সবগুলি যে আমরা যদি ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি। শপকিপার ইন্স্যুরেন্স একটা ইন্স্যুরেন্স আছে যেটা ইন্ডিয়াতে চালু হয়েছে ভুবনেশ্বরে। মানে যারা ক্ষুদ্র দোকানদার, দ্যাট ইজ যাদের বিমা অঙ্ক 2 কোটি বা তারও নিচে, তাদেরকে একটা বিমার আওতায় আনা হচ্ছে এবং তারা বিমা করছে। এই শপকিপার ইন্স্যুরেন্সটা ইন্ডিয়াতে অনেকটা পপুলারাইজ হয়েছে। আমাদের দেশে প্রতিটি মার্কেট, প্রতিটি দোকান যদি আমরা ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি, এই ক্ষেত্রে আমাদের একটা বিমার পেনিট্রেশন বাড়বে, বিমার প্রিমিয়াম বাড়বে, ভ্যাট বাড়বে, কন্ট্রিবিউশন বাড়বে, পেনিট্রেশন বাড়বে। আমাদের সরকারি বেসরকারি সমস্ত ভবনগুলিকে যদি আমরা, অ্যাপার্টমেন্টগুলি যদি আমরা একটা ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি, সেখানেও আমাদের প্রিমিয়াম বাড়বে, ভ্যাট বাড়বে এবং পেনিট্রেশন বাড়তে পারে। আমাদের যে হাওর বিমার কথা বলা হচ্ছে, কৃষি বিমার কথা বলা হচ্ছে, গবাদি পশুর বিমা যদিও ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছে, আমাদের কিন্তু অনেক জায়গায় কাজ করার আছে। সমস্ত জায়গাগুলি যে জায়গাগুলি আমরা এখনো আনটেপড আছে, এই জায়গাগুলি যদি আমরা কাজ করতে পারি, সেই ক্ষেত্রে বিমার প্রিমিয়াম আয় যেমন বাড়বে, ট্যাক্সের পরিমাণ বাড়বে, ভ্যাটের পরিমাণ বাড়বে, সিমিলারলি পেনিট্রেশন বাড়বে। আরেকটা বিষয় আমি মোশাররফ স্যার হয়তো জানবেন যে ইন্ডিয়াতে যে হেলথ ইন্স্যুরেন্স এবং কৃষি ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে গভর্নমেন্টকে সাবসিডি দিয়ে থাকেন। এই ইন্স্যুরেন্স গুলি সত্যিকার অর্থে কোনো খুব বেশি লাভজনক পর্যায়ে এখনো আসতে পারে নাই। কোনো বছর 200%, 300% লস দিয়েছেন, কিন্তু গভর্নমেন্ট সেভাবে সাবসিডি দিয়েছেন। সাবসিডি দেওয়া মানে হচ্ছে ক্ষুদ্র আয়ের মানুষ যারা, তাদেরকে সহযোগিতা করা, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স এবং কৃষি বিমার ক্ষেত্রে। তো আমাদের দেশে আমি মনে করি আমাদের খলিকুজ্জামান স্যাররা আছেন, ইদ্রাও চেষ্টা করছেন এই বিমাকে আরো পপুলারাইজ করার জন্য, হেলথ ইন্স্যুরেন্সটাকে আরো সর্বসাধারণের মধ্যে, নিম্ন আয়ের মানুষের মধ্যে পৌঁছানোর জন্য। কৃষি বিমা কিভাবে আরো বৃহৎ আকারে চালু করা যায়, ব্যাংক ইন্স্যুরেন্স কিভাবে আরো বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্সকে আরো বেশি পরিমাণে কিভাবে এই আওতায় আনা যায়, যদি আমরা আনতে পারি, আমার বিশ্বাস বিমা সেক্টরে একটা বিপ্লব ঘটবে। এবং সেটাকে লক্ষ্য রেখে ইদ্রা এবং ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ফোরাম সামনের দিকে এগুচ্ছে। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম, মাঝখানে আমাদের এই প্যান্ডামিকের কারণে আমরা কিছুটা গতি হারিয়েছি। তারপরেও আমার বিশ্বাস আমরা নন লাইফ সেক্টরের কথা আমি বলতে পারবো, আমি যেহেতু নন লাইফ সেক্টরে আমার 30 বছর আমার কাজ করার অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে আমি যা বুঝতেছি যে কিছুটা আমরা প্রিমিয়াম আয় আমাদের কমেছে, কিন্তু আমাদের ইদ্রার নানাবিধ পদক্ষেপের কারণে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং ফোরাম সকলে মিলে আমরা ইন্স্যুরেন্স সেক্টরে আরো জবাবদিহিতা আনার যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার কারণে আমাদের প্রিমিয়াম আয় কমলেও আমরা সত্যিকার অর্থে আমাদের যে প্রফিট মার্জিন, সেটা আমরা বিশ্বাস করি যে গতবারের মতো এই বছরও আমরা এটা ধরে রাখার জন্য আমরা যথেষ্ট কাজ করছি এবং ধরে রাখতে পারবো। লাইফ সেক্টরে হয়তো কিছুটা নিম্ন আয়ের মানুষ যারা ক্ষুদ্র বীমা করেন, তো সেই ক্ষেত্রে তাদের প্রিমিয়াম প্রদান এবং ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে প্রিমিয়াম গ্রহণ দুইটাই মানে বড় আকারে বাধাগ্রস্ত হয়েছে। এই ক্ষেত্রে একটুখানি ঘুরে দাঁড়াইতে একটু সময় লাগবে। নন লাইফ সেক্টরেও আমদানি রপ্তানি, আপনার যে ফায়ার ইন্স্যুরেন্স বা ট্রেডিশনাল ইন্স্যুরেন্স যেগুলি আছে, এগুলি আস্তে আস্তে আবার শুরু হয়েছে, গতি পাচ্ছে। আমার বিশ্বাস বছরের শেষে আমরা একটা জায়গায়, সম্মানজনক জায়গায় যেতে পারবো। যেটুকু আমরা ভয় পেয়েছিলাম, আমাদের এই জায়গায় বোধহয় এতটা প্যানিক হওয়ার কোনো সুযোগ নাই, বিশেষ করে নন লাইফ সেক্টরে। আমরা একটু ব্যারিস্টার এম মাসুম ভাইয়ের কাছে আসবো, যেটা আমাদের ইদ্রার সম্মানিত চেয়ারম্যান সাহেবও বললেন
যে এবং আমাদের ইমাম শাহিন ভাইও বললেন যে 2008 পূর্ববর্তী এবং পরবর্তী ওনাদের আলোচনায় যেটা বুঝেছি যে ইন্স্যুরেন্স সেক্টরের যে পাবলিসিটি বেড়েছে, অ্যাটেনশন বেড়েছে, ফোকাস বেড়েছে, তথা প্যাট্রোনাইজেশনটা বেড়েছে এবং আপনার হচ্ছে নতুন আইন করে দেয়া হয়েছে, ইডরা ইফেক্টিভলি কাজ করছেন। বাট আমরা সবাই যেটা জানি যে ইন্স্যুরেন্স সেক্টরের জন্য মেইন ইম্পর্টেন্ট হচ্ছে পিপলকে টানার জন্য কনফিডেন্স অ্যান্ড ট্রাস্ট ফ্যাক্টর, যেটা আমাদের আলোচনার শুরুতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এডিটর সাহেব বলছিলেন যে ইন্স্যুরেন্স করা হয়, প্রিমিয়ামও ঠিক মতো দেয়া হয় বা আদায় করে নেওয়া হয়, বাট পরবর্তীতে দেখা যায় যে আপনার পলিসি এই যে ক্লেম সেটেলমেন্ট সেটার পারফরমেন্স ব্যাপারে অনেকেরই আপনার বিভিন্ন কোশ্চেন থাকে। তো এই যে ট্রাস্ট এন্ড কনফিডেন্সের ক্ষেত্রে মাসুম ভাই যদি একটু আলোকপাত করতেন যে নতুন আইন এবং নতুন প্রতিষ্ঠান ইডরা এরা কতটা ট্রাস্ট এন্ড কনফিডেন্স ফিরিয়ে আনতে পারছে এবং ওই ট্রাস্ট এন্ড কনফিডেন্সের কারণে ইন্স্যুরেন্সের পেনিট্রেশন কতটা বাড়বে। ওভার টু ইউ ব্যারিস্টার এম মাসুম। আসলে 2010 এর আগে কিন্তু আপনি যদি ইন্স্যুরেন্স সেক্টর বলেন তাহলে এর কিন্তু অ্যাকচুয়ালি গার্ডিয়ানই ছিল না। এই 2010-এ বিমা ইন্স্যুরেন্স অ্যাক্ট এবং আমাদের যে ইডরা ফর্ম হওয়ার পর থেকে এটার কিন্তু অ্যাক্সেলারেশন অনেক অংশে বেড়েছে এবং ইডরার যে কার্যক্রম সেটা নিয়ে কিন্তু প্রশংসার দাবিদার এবং অনেক কাজ করেছে। বাট তারপরও কিছু জায়গায় আমার মনে হয় যে একটু বোধহয় ইমপ্রুভ করা যেতে পারে। সেটা হলো যে আমাদের যে বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট, যদি বোর্ডই যদি স্ট্রং না হয় তাহলে ম্যানেজমেন্ট এফিশিয়েন্ট কিভাবে হবে? তাহলে বোর্ডকে যদি আমাকে স্ট্রং করতে হয়, আমার যে ইন্স্যুরেন্স অ্যাক্ট আছে সেখানে সেকশন 76-এ বলা আছে যে আপনি বোর্ডে 15 জন থাকবে। এই 15 জন ডাইভার্সিফাই ফিল্ড থেকে আসবে, যেমন 6 জন আসবে হলো আপনার ইন্স্যুরেন্স যারা স্পন্সর শেয়ার হোল্ডার তাদের থেকে, এবং 6 জন আসবে হলো যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদের থেকে, এন্ড 3 জন আসবে হলো যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। কিন্তু আপনি যদি আবার আমাদের এসআরও 2016-এও আপনি দেখেছেন যে পেইড আপ ক্যাপিটাল 60% যেটা স্পন্সর শেয়ার হোল্ডার এবং 40% কিন্তু আপনার লিস্টেড কোম্পানি করে বা অর্ডিনারি শেয়ার হোল্ডারদের থেকে যেটা কালেকশন করার কথা, সেইটা আমাদের এই পর্যন্ত প্রায় 78 কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে যাদের কিন্তু আপনি জানেন যে প্রায় আপনার 3 ইয়ার্স এর একটা বাইন্ডিং আছে লিমিটেশনের, যে 3 ইয়ার্স এর মধ্যে তারা এটা কিন্তু অর্ডিনারি শেয়ার হোল্ডার থেকে বা সাবস্ক্রাইব করে নিবে। সেটা না করলে যেমন সেকশন 130-তে বলা আছে যে স্পেসিফিকলি আপনার এখানে কিন্তু প্রায় একটা পানিশমেন্টের কথা, যে 5 লাখ টাকা অথবা ইচ ডে এর জন্য আপনাকে 5,000 টাকা করে ফাইন, প্রায় সেটা ধরা হয় কিন্তু 18,50,000 টাকার মতো আসে। কিন্তু তারপরেও আমরা যেটা দেখছি যে বোর্ড কিন্তু সেভাবে ডাইভার্সিফাই এখানে নেই। তো যার ফলে আমরা ম্যানেজমেন্টের এফিসিয়েন্সিটা কিন্তু এখানে ল্যাক্স হচ্ছে, বিকজ যে বোর্ড আর ম্যানেজমেন্টের যে সেপারেশনটা হওয়ার কথা সেটা হচ্ছে না। এবং তারা যদি লিস্টেড হতো, আপনি জানেন যে কর্পোরেট গভর্নেন্স আমাদের 2012, তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই এটা মেনে চলতে হতো। এবং যেহেতু লিস্টেড হলে বিএসসিসি একটা রেগুলেটরি বডি আসতো, সেখানেও কিন্তু তাদেরকে অনেক ধরনের নিয়ম কানুন যেটা ফলো আপ করে হতো, সেটা কিন্তু মিসিং এখানে। আরেকটা ব্যাপার যেটা ক্লেম সেটেলমেন্টের ইস্যু, এটা একেবারেই রেগুলার বেসিস আমরা দেখি, বাট এখানে আপনি যদি দেখেন যে আমাদের স্পেসিফিক সেকশন 72-তে বলা আছে যে আপনি কিন্তু 90 ডেজ এর মধ্যে, কিন্তু অনেক ডেভেলপড কান্ট্রিতে আপনি দেখবেন 90 ডেজ না, ভেরি শর্ট টাইম 2, 3, 5, 15 ডেজ এর মধ্যে করে ফেলে। কিন্তু সেখানে 90 ডেজ তারপরে বলে দিয়েছে যে অন দ্যাট আপনাকে ইন্টারেস্ট পে অফ করতে হবে। বাট আমরা 2018-এর যদি একটা ডেটা দেখি, যেখানে ক্লেম ছিল 9,585 কোটি টাকা, এখানে সেটেলমেন্ট হয়েছে 7,412 crore টাকা। কিন্তু সেখানে কিন্তু যেভাবে 100% সেটেলমেন্ট হওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আবার আপনি যদি দেখেন যে আমাদের সেকশন 74-এ আপনাকে বলে দেওয়া হয়েছে যে করে যত ধরনের আপনার কমিটি ফর্ম করা দরকার এটাকে এক্সেলারেট করার জন্য সেইটা করা, কিন্তু আমাদের যে 2012-এর যে বিধিমালা সেখানে কিন্তু ক্লজ 3-তে বলা আছে যে একজন মাননীয় বিচারপতির চেয়ারম্যান হিসেবে এবং আরো 3 জন থেকে সেই যে কোনো ধরনের ডিসপিউট হবে সেটেলমেন্টে সেটা তারা করবে। যদিও তারা অনেক স্পিডি কাজ করছে,
বাট আমার কাছে মনে হয় আরো ফাস্টার হতে পারতো কনফিডেন্স গেইন করার জন্য। এবং আরেকটা ব্যাপার যেটা আমরা সচরাচর যে ক্লেমটা পাই, যে পলিসি ড্রপ করা বা পলিসি ক্যান্সেল করা, সাসপেন্ড করা, যেটা আমাদের সেকশন 92-তে বলা আছে যে প্রিমিয়াম ওভারডিউ হলে, এবং বিভিন্ন আরো কিছু রিজনিং থাকে। এখন এই জায়গাটাকে আপনি যত মিনিমাইজ করতে পারবেন তত আপনার ইমেজ কিন্তু ভালো বিল্ড আপ হবে। কারণ যে আপনার এই প্রিমিয়াম থেকে বা এই পলিসি ড্রপ করছে, সে কিন্তু আপনার ইমেজকে ডিস্ট্রয় করা বা তার কাছে কিন্তু কখনোই ইনফ্লুয়েন্স ভালো হবে না, সে কিন্তু অন্যকে অ্যাডভার্টাইজ করবে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। সেই জায়গাটাতে আবার আমাদের যেটা এজেন্টের যে ব্যাপারটা, এটা কিন্তু বিশাল একটা প্রবলেম। কারণ আপনার এই ইন্স্যুরেন্সে যারা এজেন্ট হয়ে আসে তারা কিন্তু নিজেরা চিন্তা করে না যে আমি এখানে কেরিয়ার বিল্ড আপ করবো, এবং আপনি অনেক নিচু লেভেলের কোয়ালিফিকেশন যেমন 8 পাস বা আরো ইয়ে থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসা হচ্ছে। তো তাহলে যে কাস্টমার কি চাচ্ছে এইটা তো তাকে আগে বুঝতে হবে, এবং সেইভাবে তো তাকে প্রোডাক্টটা শেপ অফ করতে হবে। তো এখন কাস্টমারকে জানা বা কাস্টমারের দিকে কনসেন্ট্রেশনটা আমার কাছে মনে হয় এখানে অনেক ল্যাক্স। এবং আপনি দেখবেন যে এই ধরনের এজেন্টরা অনেক ধরনের মিথ্যা কথা বলে, প্রণোদনা দিয়ে দেখা যায় যে পলিসি করে, তারপরে সেই পলিসিটা কিন্তু ফেইল করে, এবং সেইটা কিন্তু এক ধরনের আপনার চিটিং বা মিসরিপ্রেজেন্টেশন, যেটা আপনার সেকশন 133-তে বলেছে যে 3 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট বা 10 লাখ টাকা পর্যন্ত ফাইনের কথা বলা আছে। যেটা আমার মনে হয় ইদ্রা একটু এখানে কনসেন্ট্রেশন করতে পারে, যে এজেন্ট যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং তাদের ভিতরে এটা গড়ে তোলা যে তাদের এটা কেরিয়ার হিসেবে নেওয়া, এবং এখানে একটা ফ্লারিশনেস এনে দেওয়া। আরেকটা ব্যাপার যেটা ইদ্রা করতে পারে আমার মনে হয় যে টাইম টু টাইম যে তাদের যে অবজারভেশন বা চেক বা স্কুটিনি করার একটা যে ভিজিট করার অফিসগুলিকে সেকশন 49-এ যে পাওয়ারটা দেওয়া আছে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিকে, সেইটা তাদের কিন্তু এই জায়গাটা তাদের এক্সিলেট করতে হবে উইথ আমার মনে হয় সেকশন 29-এর যে স্পেশাল অডিট, যেটা নিয়ে অনেক ডিসপিউট অনেক এটাও কিন্তু ইদ্রাকে যেভাবেই হোক এটা ইস্টাবলিশ করতে হবে। বিকজ এরকম যদি ইনিশিয়েটিভ গুলি নেওয়া হয় তখন দেখা যাবে কি আপনি ইজিলি অনেক কুইকার আপনি কনফিডেন্স ডেভেলপ করতে পারবেন। কারণ আপনার এটা কমপ্লিটলি ইন্ডাস্ট্রিটা ইমেজ ক্রাইসিসে এখন সাফার করছে। আপনি যদি ইমেজ ডেভেলপ করতে চান আপনাকে কিছু ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে, আর সেই ড্রাস্টিক অ্যাকশনটা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু ইমেজ ডেভেলপ হবে না, মানুষের ভিতরে ট্রাস্ট আসবে না। এবং সেই জন্য কিছু কিছু আমার মনে হয় যে ইন্স্যুরেন্স কোম্পানি যারা পজিটিভলি কাজ করছে না, বাট সবাই কাজ করছে, বাট কিছু এই যে যারা কিছু যাদের কারণে পুরো ইন্ডাস্ট্রির ইমেজ নষ্ট হচ্ছে, তাদেরকে আমার মনে হয় খুব স্ট্রিক্টলি আপনাদের যেমন সেকশন 131-এ একেবারে বলা আছে যে ফলস স্টেটমেন্ট বা যদি কোনো ধরনের ফলস রিপোর্ট দেওয়া হয় তাদেরকে আইনের আওতায় এনে একেবারে 3 ইয়ার্সের যে ইমপ্রিজনমেন্টের কথা বলা আছে সেই জায়গাটা ইনশিওর করাটা। তো ইদ্রা অনেক কাজ করছে, বাট এর সাথে সাথে আমার মনে হয় কিছু পয়েন্ট যদি ইদ্রা ইনিশিয়েটিভ নিয়ে এবং স্ট্রিক্ট এবং হার্শনেসের সাথে একটা ভালো মেসেজ দেয় মার্কেটে, তাহলে আমার মনে হয় খুব ভালো একটা পজিটিভ মেসেজ কনভে করবে। ধন্যবাদ মাসুম ভাই। আমি আসবো ডক্টর কাজী খালিকুজ্জামান স্যারের কাছে। স্যার আপনার কাছে স্পেসিফিক্যালি স্যার দুটো প্রশ্ন। স্যার আপনি ক্রপ ইন্স্যুরেন্স নিয়ে অনেক কাজ করেছেন, আপনি অনেক স্বপ্ন দেখেন। আচ্ছা, এটা কোন অবস্থায় আছে এটা নিয়ে স্যার আমি আপনার কাছে স্পেসিফিক্যালি জানবো, কারণ স্যার আপনি এমন একজন ব্যক্তি যিনি গভর্নমেন্টের পলিসি নির্ধারণেও কিন্তু স্যার বিভিন্ন কন্ট্রিবিউশন রাখেন, এবং পলিসি নির্ধারণে স্যার আপনি কিন্তু ইম্প্যাক্ট তৈরি করতে পারেন। এবং বাংলাদেশে আমাদের আপনার প্রথম স্যার কথাই যেটা বলেছেন যে আমাদের যে গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি আমাদের যে বড় জনগোষ্ঠী, তাদেরকে যদি আমরা ঠিক মতো টেক কেয়ার করতে না পারি, এনশিওর করতে না পারি, তাহলে আমাদের যে স্বাধীনতার স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে না। আরেকটা ব্যাপার স্যার আপনার কাছে জানতে চাইবো স্যার, কর্পোরেট গভর্নেন্স নিয়ে আপনি সবসময় স্যার সরব থাকেন। আপনি যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আছেন স্যার পিকেএস এর, সেই পিকেএস এর স্যার কর্পোরেট গভর্নেন্সের দিক থেকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত, এটা সবাই স্বীকার করবে। তারা হাজার হাজার আপনার পার্টনার এনজিও নিয়ে কাজ করে, তাদেরকে আপনার শুধুমাত্র লোনই দেয় না, সেখানে কর্পোরেট গভর্নেন্স ডেভেলপমেন্ট করার জন্য পিকেএসএফ যথেষ্ট পরিমাণ কন্ট্রিবিউশন রাখে। সেখানে আপনার বিভিন্ন ফর্মের বিভিন্ন কমিটি
করা আছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গভর্নেন্স নির্ধারণ করার জন্য। তো গ্রামের মানুষকে যদি স্যার পার্টনার এনজিও দিয়ে কর্পোরেট গভর্নেন্সের আওতায় আনা যায়, আমাদের এখানে ইন্স্যুরেন্সের মতো এত বড় একটা সেক্টর, এটাকে কেন কর্পোরেট গভর্নেন্সে ইমপ্রুভ করা যাচ্ছে না? তাহলে কি স্যার আমাদের শিক্ষিত জনগোষ্ঠী তারাই কি স্যার আইন মানতে চায় না? তারাই কি স্যার আপনার অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সির ক্ষেত্রে বড় অন্তরায়? স্যার আপনার কাছে জানতে চাই। ডক্টর খালিকুজ্জামান স্যার, ওভার টু ইউ। আমি আজকের এই আলোচনা শোনার পরে সবার আমি বেশ আশাবাদী এই খাত সম্বন্ধে, সেই কথাটা একটু আগে বলে ফেলতে চাই। এখানে 0.55% আমাদের জাতীয় উৎপাদের আসে থেকে ইন্স্যুরেন্স থেকে। বাংলাদেশে অনেক কিছু হওয়া উচিত ছিল ভালো, কিন্তু হচ্ছে না। যেমন ট্যাক্স জিডিপি রেশিও আমাদের এখানে 10% কম, যাদের ট্যাক্স দেওয়ার কথা তারা ট্যাক্স দেয় না। এবং আমাদের পাশের দেশ ভারতের কথা বললাম না, নেপালের কথা, নেপালের 17%, আমরা এখনো 10-এর নিচে আছি। সুতরাং অনেক কিছুই আমাদের হওয়ার কথা কিন্তু হচ্ছে না, এবং সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে নানান ভাবে। এটা হচ্ছে যে আমরা মানবিক সামাজিক মূল্যবোধের আমাদের এখানে বড় অবক্ষয় ঘটে গেছে। সেজন্য আমি শুধু আমারই চাই, আমি কিন্তু আমরা হতে পারছি না। এটা একটা বড় সমস্যা আমাদের এখানে, সব খাতেই আছে আমাদের। আমি যেখানে যেখানে কাজ করি সেখানেও আছে, অন্যান্য খাতেও আছে। আফ্রিকান একটা ফিলসফি আছে, আই এম বিকজ উই আর, অর্থাৎ আমরা সবাই আছি বলে আমি আছি, না হলে তো আমি কে, মানে কথাই। তো সেইখান থেকে আমরা অনেক অনেক পিছিয়ে আছি, এবং সেটা নানান ভাবে বলা হয়েছে। আস্থার কথা বলা হয়েছে, আস্থা তৈরি করতে হবে। বিশেষ করে আমরা আমাদের ইন্দিরার চেয়ারম্যান সাহেব ডক্টর মোশাররফ, তিনি যেভাবে সচেতন ভাবে সমস্যাগুলোর কথা বললেন, এটা সাধারণত যারা দায়িত্বে থাকে তারা বলে না যে আমার এখানে ঘাটতি আছে, ঘাটতিটা আমি মেটাবো, তাহলে আমি এগিয়ে যাব। যখন আমি আমার ঘাটতিটা স্বীকার না করব, চিহ্নিত না করবো, তখন আমরা এগিয়ে যেতে পারবো না। তারপরে সচেতনতার কথা বলা হয়েছে, লোকজনকে সচেতন করে তোলার যে কার্যক্রম, সেটা 10 সালের আগে যেহেতু আইনও ছিল না, এই খাতে তেমন কোনো অগ্রগতি হয়নি, তারপরে থেকে যে অগ্রগতিটা হচ্ছে। তো কাজে আমাদের অনেক কিছুই হওয়া উচিত, হচ্ছে না। যে প্রশ্ন দুটো করেছেন, আমাদের যে লিগেল দিক থেকে যে কথাগুলো বললেন, এগুলি আমি মনে করি প্রণিধানযোগ্য। আইনের ধারা ধরে ধরে কথাগুলো বলেছেন, এবং সেখানে কোথায় কি আছে, ব্যবস্থাপনায় কি আছে, ব্যবস্থাপনা এবং পরিচালনা, এই দুটোর মধ্যে অনেক সময় দ্বন্দ্ব থাকে। সেই দ্বন্দ্বটা যাতে না থাকে, এবং কারা কারা পরিচালনা পর্ষদে থাকবেন, কাদের কি মতামত থাকবে, এইসবগুলো ধরে ধরে বলেছেন। আমার মনে হয় সেগুলি যারা ব্যবস্থাপনায় আছেন তারা নিশ্চয়ই শুনেছেন, এবং হয়তো তার সঙ্গে একমত হবেন, হয়তো হবেন না, কিন্তু অবশ্যই বিবেচনার দাবি রাখে বলে আমি মনে করি। আমার গ্রামীণ অর্থনীতি এবং ক্রপ ইন্স্যুরেন্স, গ্রামীণ অর্থনীতি আমরা চেষ্টা করছি, কারণ আমাদের এখনো যদিও শতাংশ হিসাবে অনেকে বলেন যে কৃষির অবদান সব মিলে, গবাদি পশু, তারপরে মাছ, তারপরে ফসল, সবজি সব মিলে 15%-এর নিচে, কাজে এটার গুরুত্ব কমে গেছে। মোটেই না, উৎপাদন অনেক বেড়েছে। আমরা 7 কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না, এখন 17 কোটি মানুষের জন্য উৎপাদন করতে পারছি। কাজে অন্যান্য খাতগুলোও বেড়েছে, সেই জন্য এর অংশটা কমে এসছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ থেকে গেছে। কিন্তু এখানে আমাদের যে কৃষক যারা, তারা দাম পান না একটা জিনিস, আর একটা দুর্ঘটনা ঘটে গেলেই তারা তো নিঃস্ব হয়ে যান অনেকেই। এই জায়গায় ইন্স্যুরেন্স যদি করা যায়, কিন্তু এটা কঠিন। আমরা গবেষণা করে দেখেছি, কিছু কিছু আমাদের দিশারি প্রকল্প আমরা নিয়ে দেখেছি যে এটা কত প্রিমিয়াম হবে, প্রিমিয়ামটা বা ওরা দিতে পারবে কিনা, ওনারা যে প্রিমিয়াম নেবেন সেই প্রিমিয়াম থেকে তাদের ক্ষতি হবে না, লাভ না হলেও ক্ষতি অন্তত যাতে হবে না, সেটা কঠিন কাজ। আমরা যে কয়েক জায়গায় করেছি, এটা দেখা যায় যে এই প্রিমিয়ামটা অনেক অনেক বড় করতে হয়। যেমন গবাদি পশুর ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব স্বল্প আমাদের এনজিওরা করে থাকে, এটা ঠিক ইন্স্যুরেন্স না, সামান্য কিছু টাকা নিয়ে থাকে, প্রত্যেকটা গরুতে 200 টাকা করে বোধহয় নেয় এরা। এটা দেখা গেছে যদি 1% বেশি মৃত্যুর হার হয়, তাহলে
তাদের ক্ষতি হয়। 1 শতাংশের কম থাকলে তাদের ক্ষতি হয় না, বরং যদি বেশি কম থাকে তাহলে কিছু কিছু থেকে রাখে তাদের কাছে। সেটা এখন হচ্ছে আমাদের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন যেগুলোকে আমরা সহায়তা করি, সেখানে 7%, 0.6%-এর নিচে হচ্ছে মৃত্যুর হার। কাজে আমরা ওই যে ছোট ইন্স্যুরেন্সের মতো যেটা আমরা করছি সেটা কার্যকর, উভয় পক্ষেই লাভবান হচ্ছে, যাদের খুব বেশি বড় ইন্স্যুরেন্স না। এগুলো নিয়ে আমার মনে হয় একটু গবেষণা আমরাও করেছি, আরো গবেষণা করার দরকার আছে যে কিভাবে হবে, এখানে সরকার কিছু সহায়তা করবে কিনা। অনেক জায়গায় তো সরকার, যেমন এবার ঋণ দেওয়া হচ্ছে 9% হারে, তার মধ্যে ব্যাংকে সরকার অর্ধেক বা 4% দিয়ে দিচ্ছে, বাকিটা ব্যাংক নিচ্ছে, ব্যাংক পুরাটাই পাচ্ছে কিন্তু বাকিটা নিচ্ছে যাকে ঋণ দিচ্ছে তার কাছ থেকে। তো সেই ধরনের আমার মনে হয় ইন্দিরা একটা পদক্ষেপ নিতে পারে সরকারের সঙ্গে আলোচনা করে, যেখানে যেখানে আমরা সচেতন করে তুলতে পারছি না মানুষকে, বা আগ্রহী করে তুলতে পারছি না, বা অর্থনৈতিক, সামাজিক এবং বাস্তব কারণের জন্য সেখানে সম্প্রসারণ করা যাচ্ছে না, সেখানে কিভাবে সরকার সহায়তা করতে পারে। যেমন ক্রপ খুব কঠিন একটা জিনিস আমাদের এখানে। আমি আগে বললাম আমাদের এই বোরোটাও সবসময় যে নিশ্চিত তা না, কিন্তু আউশ এবং আমন সেটা বৃষ্টির উপর নির্ভরশীল, বন্যার উপর নির্ভরশীল বেশি। বড় বন্যার উপরে নির্ভরশীল, বন্যা যদি আগে চলে আসে। কিন্তু বিশেষ করে আউশ এবং আমন, বড়তে কিছুটা নিশ্চয়তা আছে, কিন্তু খুব একটা বেশি নিশ্চয়তা দিয়ে ইন্স্যুরেন্স করবে একজন এগিয়ে যাবে এবং তার প্রিমিয়াম থেকে লাভ হবে, সেটা প্রিমিয়াম লাভ তো হতে হবে, কারণ বেসরকারি খাত তৈরি করা হয় লাভের জন্য। যারা এখানে আসেন, পুঁজি বিনিয়োগ করেন, তাদের লাভ হতে হবে, তা নাহলে বেসরকারি খাত থাকবে কেন। কিন্তু সেই লাভটা খুব বেশি, কোথাও খুব বেশি হয়, সেটা যেন না হয়। এবং আমরা এই দেশকে যদি এগিয়ে নিতে চাই মুক্তিযুদ্ধের চেতনায়, অর্থাৎ প্রত্যেককে অন্তর্ভুক্ত করতে চাই, এটা মুক্তিযুদ্ধের চেতনাও টেকসই উন্নয়নেরও সেটা দাবি, যে প্রত্যেককে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে ন্যায্যভাবে। তাহলে সব খাতই, ইন্স্যুরেন্স হোক অন্যান্য, আমরা সবার কাছে যেতে হবে, সবাইকে সচেতন করে এর সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। তো ইন্স্যুরেন্স যে আমরা ক্রপে, আমি বললাম আমার এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি তা থেকে খুব একটা আমি আশাবাদী হতে পারছি না। আমি আশা করছি ইন্দিরা এই বিষয়ে আরো নজর দেবে এবং তারা হয়তো পদ্ধতি কিছু বাইর করতে পারবেন এবং সরকারের সঙ্গে আলোচনা করে। গভর্নেন্সের কিছু কথা আমি আগে বলেছি, কিন্তু এখানে যেটা হয়, আমাদের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এটা পিপিপি বলতে পারেন। আমাদের যে পরিচালনা পর্ষদ, সেখানে 7 জন আছেন, 3 জন সরকার মনোনীত, 3 জন আমাদের সাধারণ সদস্য দ্বারা নির্বাচিত, আর 1 জন হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক। এটা খুব ভালো কাজ করছে, কারণ আমরা এই বেসরকারি খাত থেকে যারা আসেন তাদের মতামত গুলো খুব গুরুত্ব দিয়ে আমরা নেই, আর সরকারি খাত থেকে যারা আসেন সরকারের নিয়ম কানুন মেনে আমাদের চলতে হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন একটা সরকারি ফাউন্ডেশন, সেই জন্য নিয়ম কানুনের মধ্যে আমাদের থাকতে হয়, সেখানে তারা নিশ্চিত করার চেষ্টা করেন। তো সেই জন্য আমাদের এটা খুব ভালো চলছে এবং আমরা একেবারে শূন্য সহনশীলতা, যেটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে 2018 সালের দুর্নীতির প্রতি, আমাদের বাস্তবে শূন্য সহনশীলতা। আমরা একেবারেই এটা কোনো অবস্থাতেই এলাও করি না, একটুখানি পেলেই সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। একটি উদাহরণ আমি দিয়ে শেষ, সেটা হচ্ছে আমাদের এক জেনারেল ম্যানেজার, আমাদের বেশ জেনারেল ম্যানেজার, তারপরে হচ্ছে ডিএমডি, তারপরে এমডি। এক জেনারেল ম্যানেজার একটা কাজ করলো, সেটা হচ্ছে একজন পার্টনারকে, এনজিও কে বলে তার এক আত্মীয়কে টাকা পাইয়ে দিল। এটা তার করার কথা না, এটা একেবারেই আমাদের নিষিদ্ধ, এটা করা যাবে না। ওই আত্মীয় টাকাটা প্রথমবার ফেরত দিল, কিন্তু পরে পরিচিতি হতে পরে একটু বড় টাকা নিয়ে ফেরত দেয়নি। সেটা আমাদের ধরা পড়লো, ধরা পড়ার পরে আমরা সেটাকে যেরকম ইনকোয়ারি করার কথা করা হয় স্বীকার করলো। সেখানে আমাদের শাস্তি হচ্ছে, মাত্র হয়েছিল, পদোন্নতি হয়েছিল, সেখানে আমরা প্রফেশন বাড়িয়ে দিলাম 1 বছরের জায়গায় 3 বছর। 3 বছর তার ইনক্রিমেন্ট বন্ধ থাকলো, তারপরে একটা সতর্কীকরণ করা হলো। আর এই ধরনের কাজ যদি পরে আবার করে, তাহলে তার ডিসমিসাল অটোমেটিক, এটা সই করেছে। তো এই ধরনের আমরা ব্যবস্থা গ্রহণ করি, এরপরে আর কেউ করতে যাবে না। তো সুতরাং আমার মনে হয় এই কাজগুলো বাংলাদেশে কম হচ্ছে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এটা করে।
আর আমরা মাঠ পর্যায়ে আমাদের যে সহযোগী সংস্থাগুলো আছে তাদের প্রশিক্ষণ দিতে থাকি। প্রশিক্ষণটা আমাদের একটা বড় কার্যক্রম, এটা চলতে থাকে, সারা বছর ধরে চলতে থাকে। প্রশিক্ষণ যাদের দেওয়া হয়েছে তাদেরকে আবার উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে আমরা নজরদারিতে রাখি। আমাদের যারা লোকজন আছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন, তারা ঘুরতে থাকে সারা দেশে। এবং যেহেতু আমরা তাদেরকে আবার আরেকটা করতে পারছি, সচেতন করতে পেরেছি, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা সবাই মানুষকে কেন্দ্র করে আমাদের কাজ, এবং মানুষকে যদি কেন্দ্র করতে হয় তাহলে আমার মূল্যবোধ থাকতে হবে। এটা সবাইকে পেরেছি আমি বলবো না, কিন্তু অনেককে আমি উদ্বুদ্ধ করতে পেরেছি। অনেককে আমি আসার পরে এটা একটু বেশি হয়েছে, মানব কেন্দ্রিক উন্নয়ন আগে ওইভাবে ছিল না, আগে তো খালি ক্ষুদ্র ঋণ দেওয়া হতো এই প্রতিষ্ঠান থেকে। এখন কিন্তু আমরা উদ্যোগ যেগুলি বললাম সেখানেও যাচ্ছি। এখন আমরা মানব কেন্দ্রিক উন্নয়ন মানে সব যা লাগে সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সবকিছু। স্বাস্থ্য সেবা আছে, শিক্ষা আছে, জলবায়ু পরিবর্তনের মোকাবিলার ব্যাপার আছে। এই সবগুলা হচ্ছে বহু মানুষের জীবন বহুমাত্রিক, আমরা এটাকে সমৃদ্ধি বলি। তো বহুমাত্রিকতাকে আমরা ধারণ করে কাজগুলো করছি এবং এতে মানুষও খুব আগ্রহী, মানে তার যে সমস্যাটা সেই সমস্যাটা আমরা করছি, চিহ্নিত করছি এবং সেখানে কিছু করার চেষ্টা করছি। সেই জন্য মানুষও খুব আগ্রহী, তারাও এগিয়ে আসে, তারাও কাজ করে। আর আমাদের সহযোগী সংস্থাদের সম্মানও অনেক বেড়েছে, কারণ আগে তারা যখন খালি ক্ষুদ্র ঋণ দিতেন তখন নানান ধরনের কথা ছিল, এখন সেটা কেটেছে অনেকখানি, যে তারা এখন মানুষকে নিয়ে কাজ করেন এবং মানুষের যে বিভিন্ন সমস্যা সেটা সমাধানে তারা সচেষ্ট। সেজন্য তাদের সম্মানও বেড়েছে এবং আমরা সবাই মিলে এই খাতকে অনেক তো আমাদের প্রায় 10,000 কেন্দ্র আছে সারা দেশে, প্রায় প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে নাই কিন্তু প্রত্যেকটা উপজেলায় আমাদের কাজ আছে। তো মানুষকে নিয়েই কাজ করি আমরা, এবং এখানে ওই যে ট্রাস্টের কথা বললেন সেটা আমরা গড়তে পেরেছি। মানে আমাদের সহযোগী সংস্থা এবং যাদেরকে তারা ঋণ দেন তাদের সঙ্গে ট্রাস্ট, আমরা এবং আমাদের সহযোগী সংস্থা এখানে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এবং সরকার, এই সব জায়গায় একটা ট্রাস্ট বিল্ড আছে যে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনকে অর্থায়ন করলে তারা যে কাজ দায়িত্ব দেওয়া হবে তারা সেটা পালন করবে। আমরা সহযোগী সংস্থাদেরকেও সেরকমই দেখছি, তারা সেইভাবেই করে। আর মানুষও সহযোগী সংস্থাদের কাছ থেকে টাকা নেয়, ফেরত দিলে আবার পাবে, সেটা তাদের ট্রাস্ট আছে। তো এইভাবে আমার মনে হয় এটা বিল্ড করা উচিত। ইন্স্যুরেন্স ঠিক কিভাবে কাজ করে সেটা আমি জানি না, আমার মনে হয় ট্রাস্টের কথা যখন বলেছেন সেটা হয়তো ঘাটতি আছে, ঘাটতি থাকলে সেটা পূরণ করা উচিত। এবং বিভিন্ন খাতের কথা যেটা বলা হয়েছে, বিশেষ করে আমাদের যে ইন্স্যুরেন্স শাহিন সাহেব, তিনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে আমি যে কথাগুলো বলছিলাম আর কি, তিনিও মনে করেন, তিনি যেহেতু একটা ইন্স্যুরেন্স কোম্পানি চালান, যে সেটা স্বাস্থ্য বীমার কথা বলেছেন তিনি, তারপরে ফসল বীমার কথা বলেছেন। এগুলি না করলে আমরা সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে পারবো না। অন্য বড়দের জন্য তো কোনো সমস্যা নেই, আমরা টেকসই উন্নয়নের কথা বলি, বড়দের জন্য নিজেরা নিজেদের ব্যবস্থা তারা করে নিতে পারবেন, কিন্তু যারা ছোট তাদেরকে যদি তুলে না আনি তাহলে জাতি হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো না। কাজে এই যে কালকে যে আপনারা ঈদগাহ থেকে সম্মেলনটা করছেন, আমি আশা করছি আজকে যেগুলি বিষয় আপনারা আলোচনা করলেন, আমিও কিছু বললাম, এই সবগুলো বিষয় চিন্তায় নিয়ে কিভাবে আমরা আরো এটাকে সম্প্রসারিত করার দিকে যেতে পারি। ইন্স্যুরেন্স একেবারে গুরুত্বপূর্ণ, এখানে কোনো আমার দ্বিমত নেই। ইন্স্যুরেন্স বিশেষ করে দরিদ্রদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, বড়দের জন্য ওটা না হলেও দরিদ্রদের জন্য সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের কাছে আমরা যেতে পারছি না। তো সেটা যাওয়ার জন্য কি করা যায় সেটা যদি আপনারা নির্ধারণ করতে পারেন, আমাদের পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের যে অভিজ্ঞতা সেটা আমরা জানাতে পারি, পরে আলোচনা করা যেতে পারে যে আমরা কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করি। একসময় তো আমরা এটাকে অনেক বড় আকারে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু পরে আর যাই নাই, যেটা এই যে দিশারি প্রকল্প করার পরে যেতে পারিনি। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করি যে আপনি যে দুটো প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের ভিত্তিতে আমার মতামত এবং এখানে যে আলোচনা হয়েছে সেগুলোর উপরেও আমার বক্তব্য সেটা আমি বলেছি। কারণ এই দেশ আমাদের সবার, সব খাতকে আমরা তার যথাযথ মর্যাদা এবং যথাযথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের অনেক সময়ে ঈদরা আশা করি সেটা করছে না, অনেক সময় হচ্ছে আমাদের যে রেগুলেটরি যারা থাকেন তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বেশি, সহায়তা করাচ্ছে। তো এখানে মোশাররফ সাহেবের কাছে যেটা শুনলাম সহায়তা করার চেষ্টা করছেন, এইটাই হওয়া উচিত।
কোনো রেগুলেটরি ব্যাপার আছে যে তারা নিজেদের ক্ষমতা এবং চেয়ারের দৌরাত্ম্য সেটা দেখানোর জন্য যে কাজগুলো করার কথা সেগুলো না করে অন্য কাজ করে। এই জন্য আমরা অনেক সময় দেখি যে ওই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেটা খুব বেশি দূর এগোচ্ছে না। এইরকম অন্যান্য আরো অনেকগুলি আছে। ইন্স্যুরেন্স আমি আশা করছি একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এবং মোশাররফের কথা থেকে সেটা আমি অনুমান করলাম, এবং আমি আশা করছি আমাদের এই কাজগুলো আপনারা যদি করতে পারেন আপনাদের যা সহায়তা প্রয়োজন হয় আমরা অবশ্যই। ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে বললেন। আমি ডক্টর মোশাররফ হোসেন এফসি এর কাছে যেটা জানতে চাচ্ছি পার্টিকুলারলি, যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে প্রিমিয়াম সারা বছর যেটা পায়, তো অনেকেরই যারা ইন্স্যুরেন্সের ব্যাপারে অ্যানালাইসিস করে তাদের একটা অবজারভেশন থাকে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ফান্ড ম্যানেজমেন্টটা খুব ইফিসিয়েন্টলি করেন না। অনেকাংশে তারা এফডিআর ইনভেস্ট করেন। আমরা যদি উন্নত দেশে দেখি তাহলে দেখবো ইন্স্যুরেন্স কোম্পানি তার ফান্ড গুলো নিয়ে আপনার কর্পোরেট বন্ড ছাড়েন, তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফর্ম করে বা বিভিন্ন ভাবে তারা ফান্ড গুলোকে একটা হাই আর্নিং ফান্ড হিসাবে রাখেন, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি তো একটা ক্যাশ পায় এবং ক্যাশ ইজ দ্য কিং, আমরা সবাই জানি। এটা নিয়ে একটা অবজারভেশন আছে। এবং আরেকটা অবজারভেশন আছে যে ইন্স্যুরেন্স কোম্পানির অপারেটিং কস্টটা এক্সেসিভলি হাই, যার কারণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার হচ্ছে ক্লেম সেটেলমেন্টে খুব একটা ভালো পারে না, কারণ তার পরিচালন ব্যয় মেটাতেই তাদের খুব কষ্ট করতে হয়। এবং থার্ড এরিয়া যেটা চেয়ারম্যান ইড্ডার কাছে আমরা পার্টিকুলারলি যেটা জানতে চাইবো, যে এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে আমাদের যে প্রায় 78 এর মতো ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের মধ্যে একটা অসম প্রতিযোগিতা দেখা যায়। যে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে যেখানে 54 আছে বা সামথিং এরকম, সেখানে বাংলাদেশের মতো কান্ট্রিতে 78 বা এরকম কিছু একটা হবে কাছাকাছি নাম্বার। এবং কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের মার্কেট শেয়ার খুবই কম। এখানে এই যে অন্য মার্কেট প্লেয়ারদের আপনার সাস্টেনেবল করার জন্য আপনার কি করা যেতে পারে, বা ওনারা কিছু চিন্তা করছেন কিনা, বা বিগ মার্কেট প্লেয়ার তারাই মার্কেটে বড় বড় সে আপনার হচ্ছে বৃহৎ অংশ ক্যাপচার করে আছে, সেক্ষেত্রে কম্পিটিটরের দিক থেকে আপনার কিছু ভাবছে কিনা? আপ টু ইউ ডক্টর মোশাররফ। আসলে স্যার একটা কথা বলেছেন, খলিকুজ্জামান স্যার, যে রেগুলেটর অনেক সময় অন্তরায় হয়, কথা অসত্য নয়। যেমন আমাদের যে ইডরা, এটার নামটা দিকে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। সুতরাং এখানে আমরা দেখলেই বুঝতে পারছি যে ডেভেলপমেন্ট কামস ফার্স্ট অ্যান্ড আপনার রেগুলেটরি টাস্ক কাম লেটার আফটার ডেভেলপমেন্ট। এখন যদিও ইন্ডিয়াতে এটা আছে রিভার্স, IRDAI। এনিওয়াইজ, যদিও নাম করার সময় যে ওইটা অতটুকু চিন্তা করে করা হয়েছে তা নয়, তারপরেও আমাদের ইন্স্যুরেন্সের এখন আসলে বলা যায় ডেভেলপমেন্ট ফেজই চলছে। তো জন্ম বলা, আমাদের ব্যারিস্টার সাহেব বলেছেন যে 2010 ইজ নট ভেরি ফার, মাত্র 10 বছর হলো বলা যায় স্ট্রাকচার ওয়েতে আমরা আমাদের ইন্স্যুরেন্স সেক্টরকে কন্ট্রিবিউটিং একটা সেক্টর হিসাবে করার চেষ্টা করছি। তো এটা আমার ফার্স্ট সাবমিশন যে হ্যাঁ, আমাদের এখানে এখন 2010 এর যে ইন্স্যুরেন্স অ্যাক্ট হয়েছে, সেখানে অ্যাজ গুড অ্যাজ 45 রেগুলেশনস আর নিডেড। আমাদের হাতে মাত্র আছে 22টার মতো হয়েছে গ্যাজেটেড, আরো প্রায় 23টার মতো আমাদের করতে হবে। তো এটা আমাদের একটা ডেভেলপমেন্ট অংশ। পাশাপাশি হচ্ছে আমাদের যে ইমাম শাহিন সাহেব অনেকগুলো জিনিস বলেছেন, যে ডিস্ট্রিবিউশন চ্যানেলস, তারপরে আরো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন অনেকেই বলেছেন, এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট ফেজের কাজ। আমি একটু হয়তো এলোমেলো হবে, বিকজ অনেক কিছুই তো অনেকগুলো পয়েন্টস এসছে, আর ইন্স্যুরেন্স সাচ অ্যান ইম্পর্টেন্ট থিং। যদিও খলিকুজ্জামান স্যার বলেছেন হ্যাঁ সবগুলো সেক্টরই আপনার গুরুত্বপূর্ণ, সবাইকে নিয়ে কাজ করতে হবে। আর আমরা যেহেতু ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছি, আমরা এটাকে আপনার দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা সিড অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড দি আপনার কি বলা যায়
পুয়ারদের জন্য একটা আস্থার জায়গা। বিপদে পড়ে গেলে সেটা আপনার ইন্স্যুরেন্স থেকে কিন্তু আপনার পাশে দাঁড়ানো হয়। আমি বলেছিলাম যে এতিম এবং বিধবার জন্য কিন্তু ইন্স্যুরেন্স কাজ করছে, পুয়ার্স এর জন্য কাজ করছে। এনিওয়াইজ এরকম ভাবে যদি দেখা হয় তাহলে কিন্তু আপনার ইন্স্যুরেন্সের রোলটা অনেক বেশি আপনার মানুষদের উপকারে লাগানোর সুযোগ আছে। আপনার ইনভেস্টমেন্ট নিয়ে আপনি বলেছেন মডারেটর সাহেব যে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এটা আপনার বলা যায় যে নট দ্যাট ইল্ডিং ROI যেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি পুয়ার, এবং সেটা যে কোথায় কোথায় ইম্প্যাক্ট করছে সেই ইম্প্যাক্টটা রাখছে আপনার আমাদের সকল স্টেক হোল্ডারের ইন্টারেস্টে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে পলিসি হোল্ডারের ইন্টারেস্টকে কিন্তু আপনার জিওপার্ডাইজ করে। সেকেন্ড গিয়ে আদার স্টেক হোল্ডার্স যে আছে শেয়ার হোল্ডার তাকে জিওপার্ডাইজ করে। থার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ এন্ড আদার স্টেক হোল্ডার্স কিন্তু এটাতে এফেক্টেড হচ্ছে। এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সাথে আমাদের ব্যারিস্টার সাহেবের একটা আপনার পয়েন্ট সেটা কিন্তু লিঙ্কড আছে, কারণ ইনভেস্টমেন্টটা আমরা এটাকে রেগুলেট করার চেষ্টা করছি, কারণ এইটা আপনার ম্যানেজড হয় বাই দি আপনার বোর্ড, হওয়া উচিত ছিল কিন্তু ম্যানেজমেন্ট। এখন ওই বোর্ডের যে আপনার বিষয়টা আছে সেটা হ্যাঁ এটা আই মাস্ট অ্যাডমিট যে সেখানে আরো আপনার গভর্নেন্স আনতে হবে, এবং আমাদের যে রেগুলেশন দেওয়া আছে বা অ্যাক্টের যে স্পিরিট দেওয়া আছে যে এখানে ব্লেন্ড করতে হবে ফ্রম 3 ক্লাস্টার্স। হি হ্যাজ কারেক্টলি সেইড যে সেইটাতে কোথাও কোথাও কিন্তু আপনার ঘাটতি আছে, এবং আইনে আরেকটা অংশ আছে যে একটা ফ্যামিলিতে 10%-এর উপরে থাকা যাবে না, এটাকে আপনার স্প্রেড করে দিতে হবে। সেখানেও কিন্তু 2016-তে আমাদের সে ধারণ বিধিমালা হয়েছে, সেখানে আমরা 3 বছর সময় দিয়েছিলাম, যেটা 2019-এ শেষ হয়েছে। এখনো অনেকে কিন্তু এটা রেকটিফাই করে সারতে পারেনি। এন্ড দেন হচ্ছে গিয়ে আপনার উনি আরো বলেছেন যে গভর্নেন্সকে এনশিওর করতে গেলে টু প্রোটেক্ট দি পলিসি হোল্ডার্স, আর পলিসি হোল্ডার যদি প্রোটেক্টেড হয় তাহলে এটার আপনার প্রপার মেসেজটা সোসাইটিতে যাবে, তখন এটার স্প্যানটা বাড়বে এবং সেটা গিয়ে কিন্তু ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। এইটাই হচ্ছে আসলে চেইন। ফার্স্ট কাজ হচ্ছে এটার ইমেজ ডেভেলপ করা। ইমেজ ডেভেলপ করতে গেলে দেয়ার আর এ ভেরি বিগ লিস্ট টু হ্যান্ডেল, যে যেখানে যেখানে আমাদেরকে সুশাসন আনতে হবে, যেমন বোর্ডে আনতে হবে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে আনতে হবে, ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার যেগুলো হচ্ছে সেটার সাথে রিলেট করে আমাদের ব্যারিস্টার সাহেবের বেশ কিছু কথা আমার খুব ভালো লেগেছে। উনি অনেকগুলো আপনার স্পেসিফিক সেকশন রেফার করে উনি বলেছেন যে এগুলো হচ্ছে আমাদের আসলে টুলস অ্যাজ রেগুলেটর, যে যাতে করে এই জিনিসগুলো হলে এই জিনিসগুলোর এই টুলস গুলো ইউজ করে আমরা যদি কখনো আপনার ম্যাল প্র্যাকটিস পাই তাহলে সেটাতে আমাদের হুইসেল ব্লো করতে হয় এবং পিউনিটিভ মেজার্স নিতে হয়। তো সেটা কিন্তু আপনার ইন প্লেস আছে। মাঝখানে স্পেশাল অডিটটা কিছুটা বন্ধ ছিল, যদিও ওইটা একটা আপনার কারণটা যথার্থ ছিল না, ওইটা গভর্নমেন্টের এন্ড থেকে গভর্নমেন্টকে ওইভাবে পার্সু করে আমাদের অপারেটরদের কেউ যে ম্যানেজমেন্ট এক্সপেন্সের রেগুলেশনই হয়নি, তো কি করে ম্যানেজমেন্ট এক্সপেন্স অডিট করবে। তো এইটার একটা ফ্লিমজি কজ দেখিয়ে স্পেশাল অডিটটা বন্ধ রাখা হয়েছে। বাট ফ্রম দি লাস্ট ইয়ার উই হ্যাভ স্টার্টেড দিস স্পেশাল অডিট আন্ডার সেকশন 29। এই টুলটা ভালো কাজ করছে। আপনি যেটা বললেন 49 ইন্সপেকশন, সেই টুলটাও কাজ করছে, এবং দু একটা কোম্পানিতে যে ইনভেস্টিগেশন আন্ডার সেকশন 48 চলছে না তা কিন্তু নয়, চলছে। এবং একটা ইনফরমেশন এখানে অনেক আপনার স্যার তো আছেনই, আপনারাও তো আমি দেখলাম যে বেশ থরো ইন ইন্স্যুরেন্স এবং অনেক ডেপথে আপনাদের নলেজ আছে। আই এম রিয়েলি হ্যাপি ফ্রম দি ইন্স্যুরেন্স ফ্যামিলি এবং ইন্স্যুরেন্স রেগুলেটরস এর এন্ড থেকে। এখানে আপনার বাংলাদেশের জন্মের পর আপনার এই ফার্স্ট টাইম একটা কোম্পানিতে আপনার অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে আন্ডার সেকশন 95, এবং এর আগে এটা আসলে করা হয়নি। এখন আপনার গভর্নমেন্টের এন্ড থেকে একজনকে আপনার অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে ওইখানে আপনার বেশ আপনার পলিসি হোল্ডাররা ডিসিভড হয়েছে, লো ইনভেস্টমেন্ট ইল্ড আমরা দেখতে পেয়েছি, হাই ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার দেখতে পেয়েছি। তো যার জন্য আমরা বোর্ড ভেঙে দিয়ে সেখানে আমাদের লোক বসিয়ে দিয়েছি টু রেস্কিউ দ্যাট কোম্পানি, যাতে করে পলিসি হোল্ডাররা প্রোটেক্টেড হতে পারে আর কি। তো এই ধরনের আপনার কিছু কিছু কাজ হচ্ছে। তারপরে আমাদের ব্যারিস্টার সাহেব বলেছেন যে হ্যাঁ আমাদের ওই ইমেজ ক্রিয়েশনের জায়গাটাতে আপনার কাজ করতে হলে এজেন্টস যারা দোজ হু আর কন্ট্যাক্টিং আওয়ার পলিসি হোল্ডার্স তাদেরকে আপনার নলেজ ওরিয়েন্টেড হতে হবে।
তাদের মধ্যে আপনার হ্যাঁ প্রোডাক্টের নলেজ থাকতে হবে, আন্ডাররাইটিং এর নলেজ থাকতে হবে, হ্যাঁ কোনটাতে কি বেনিফিট আছে, কি কস্ট আছে, সেই নলেজ থাকতে হবে। দ্যাট ইজ তার প্রফেশনালিজম থাকতে হবে, এবং সেই প্রফেশনালিজমটাকে আপনার এনশিওর করার জন্য কিন্তু আমরা স্টার্ট করেছি, এটা অবশ্যই ইডরা হওয়ার পরেই, যে 72 আওয়ার্সের একটা ম্যান্ডেটরি আপনার ট্রেনিং তাকে নিতে হয় বিফোর গেটিং লাইসেন্স, বিফোর গেটিং এজেন্সি লাইসেন্স। ওই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমরা তাকে বাধ্য করছি নেওয়ার জন্য, প্রোডাক্টের ফিচার সম্পর্কে ধারণা নেওয়া, আন্ডাররাইটিং, ক্লেইমস, এন্ড দেন তার কমিটমেন্ট গুলো কি ধরনের হওয়া উচিত, ক্লায়েন্ট ডিলিং কিভাবে হবে, সার্ভিস মার্কেটিং কিভাবে হবে, এগুলো আপনার এনশিওরড হলে গিয়ে মিসসেলিং যেটা আছে সেটা কমে যাবে, এবং পলিসি ড্রপ আউটের কথা যেটা আমাদের ব্যারিস্টার সাহেব একটুখানি নোট করলেন, এর কথা অসত্য নয়, এটা একটা স্টিগমার মতো কাজ করে এবং এটা কি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এটা যেহেতু একটা আপনার পলিসি হোল্ডারের সংখ্যা বেশি, সেই জন্য কেস বেশি হওয়াতে এটার ইম্প্যাক্টটা গিয়ে কিন্তু টোটাল সোসাইটিতে খুব আপনার দ্রুত স্প্রেড করে এবং বেশ ভালো ইম্প্যাক্ট রাখে। যদিও অন্য সেক্টরে আপনি যদি আমরা দেখি যে আপনি সে ফর এক্সাম্পল আপনার মানি মার্কেটে, সেখানে কিন্তু আপনার ক্লাসিফাইড লোনের কোয়ান্টামটা যদি আমরা দেখি অ্যাজ কম্পেয়ার টু আপনার নট পেইড ক্লেমস, এটা কিন্তু আপনার মেনি টাইমস হায়ার হবে, যেটা আপনি কোয়ান্টিফাইও করলেন। আমরা ওইটুকুকে আপনার মাথায় রাখছি যে হ্যাঁ আমার এখানে ইন কোয়ান্টাম হয়তো কম, কিন্তু ইন নাম্বার দিস ইজ ভেরি হাই, এবং সেটাই গিয়ে কিন্তু সমাজে এটা বিরূপ প্রভাব ফেলছে এবং মানুষকে একটা ভালো প্রোডাক্ট, এবং ইন্স্যুরেন্স হচ্ছে আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে নাম্বার 1 ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হওয়া উচিত। আমার কনসামশন এক্সপেন্ডিচার মিট করার পর আমার প্রশ্ন আসে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারে। ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারের ফার্স্ট চয়েস হওয়া উচিত হচ্ছে ইন্স্যুরেন্স, যে এটা এটা আমার ফোর্স সেভিংস হয়। হ্যাঁ, অন্য যে ইনভেস্টমেন্ট অ্যাভিনিউজ গুলো আছে ওগুলো কিন্তু ফোর্সড হয় না, আনলেস আপনার যেটা যে প্রত্যেক মাসে মাসে জমা দেওয়ার যেটা একটা আছে ব্যাংকিং এন্ডে, সেটা যদি না হয় আর কি। তো যাই হোক, ইন্স্যুরেন্সকে আমরা সেইভাবেই একটা আপনার প্রতিভাত করতে চাই সোসাইটির কাছে, যে এটা অত্যন্ত নিডফুল for your loving one, for your kids, for your family, for your property even, by eliminating the আপনার যে ইমেজ ক্রাইসিস আছে সেটা। তো আশা করা যায় যে হয়তো গ্রাজুয়ালি স্লোলি আমাদের যদি লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচারটা আপনার স্ট্রাকচার্ড হয়ে যায়, যে রেগুলেশনস গুলো এখনো আমরা প্রসেসে আছে ওগুলো করে নিতে পারি, দেন বাউন্ডারি গুলো তৈরি হয়ে গেল, ওর ভিতরে কিন্তু অপারেটররা আস্তে আস্তে ওইটা নিয়ে কিন্তু কাজ করবে। এন্ড দেন হচ্ছে ওইখান থেকে গিয়ে আমাদের ইডরার এন্ড থেকে সুপারভিশনটা আমরা আরো স্ট্রিনজেন্ট করতে হবে। দেন গিয়ে আপনার একটা জায়গায় হয়তো ইমেজের জায়গা তৈরি হবে যে না, ইন্স্যুরেন্স এটা আপনার অত্যন্ত এসেনশিয়াল এবং এটা আমার ফার্স্ট কনসিডারেশন হওয়া উচিত আপনার মিটিগেটিং মাই এক্সপেন্ডিচার। দেন গিয়ে তার পার্সোনাল লাইফে যেমন এটার উপকার বয়ে আনবে, অ্যাট লার্জ আপনার ইকোনমিতে এটা কন্ট্রিবিউট করতে পারবে। ইকোনমির যেটা আমি একেবারে ফার্স্ট কথা দিয়ে শুরু করেছিলাম, যে সেভিংস, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট, ইকোনমিক স্টেবিলাইজেশন, সেই চেইনটা প্রপারলি কাজ করবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের মতো আর কি। এবং সেই জন্য আমরা গভর্নমেন্টের এন্ড থেকেও পলিসি সাপোর্ট চাই। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন আপনার যে খলিকুজ্জামান স্যার বলেছেন যে ন্যাচারাল ক্যালামিটিজের যে ক্লাইমেট ইম্প্যাক্টের কারণে যে আপনার বিষয়গুলো আছে, ক্রপ ইন্স্যুরেন্স, তারপরে আপনার আরো অন্যান্য অনেকগুলো বিষয় আছে যে আপনার এই কোস্টাল এরিয়াতে যে ইম্প্যাক্টেড হয় প্রপার্টি অ্যান্ড লাইভস, সেই জিনিসগুলো কিন্তু আপনার এই যে ক্লাইমেট ইম্প্যাক্টের কারণে হয়। এই যে আপনার এই জায়গাটাতে যদি আমরা প্রোটেকশন দিতে চাই এবং একটা রিফিল করতে চাই যে ডেন্টটা হয়, সেটা করতে গেলে ইন্স্যুরেন্স একটা প্রপোজিশন আছে, এখানে আরো 2-3টা প্রপোজিশন সাথে নিয়ে একটা আপনার বান্ডেল প্রোডাক্ট মতো আমাদেরকে করতে হবে, যেখানে আমাদের ইমাম শাহিন সাহেব বলেছেন যে ইন্ডিয়াতে আপনার সাবসিডাইজ করা হয়, এখানে সাবসিডির বিষয় ভাবতে হবে, জিরো রেট অফ ইন্টারেস্টের লোনের কম্পোনেন্ট আনতে হবে। দেন গিয়ে কিন্তু এই ধরনের যে আপনার বড় বড় বিষয়গুলো আছে, ক্রপ ইন্স্যুরেন্স, দেন দি ক্লাইমেট ইম্প্যাক্ট ইন্স্যুরেন্স, এগুলোকে আমরা কিন্তু সামনে নিয়ে আপনার জনগণের আপনার উপকারে আনতে পারবো ইন্স্যুরেন্সকে। এন্ড দেন আপনার এটার কন্ট্রিবিউশনও ইকোনমিতে গিয়ে আপনার ভ্যালু অ্যাড করবে। আমি এবার আসবো
আমাদের আল মঈজ ভাই, এই যে ইন্স্যুরেন্স সেক্টরের সাস্টেনেবিলিটি নিয়ে কথা হচ্ছে এবং একটা প্যান্ডামিক আমরা দেখলাম, এই প্যান্ডামিকে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির যে একটা হাই অপেক্স আছে সেটাও মিট আপ করতে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির সমস্যা হয়েছে এবং ইন্স্যুরেন্সের সংখ্যার একটা আধিক্যের কথাও আমরা বলছি। এরকম একটা অবস্থায় আপনি এজ এ ইন্ডাস্ট্রি প্লেয়ার হিসাবে এটা কি মনে করেন যে আমাদের এখানে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির আরো বেটার সার্ভিস দেওয়ার জন্য অ্যামালগামেশন বা মার্জার হওয়া দরকার, যেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল ভিতটা আরো বেশি শক্ত হয় এবং এদের আপনার স্ট্রাকচারালি এবং ফান্ডামেন্টালি এতটা স্ট্রং হয় যে এরা গ্রাম বাংলায় ভালনারেবল পিপলের কাছে পৌঁছতে পারে, যার মাধ্যমে আমাদের যে স্বাধীনতার স্বপ্ন, যেটা ডক্টর খালিকুজ্জামান স্যারও বলেছিলেন যে আমাদের সব মানুষকে প্রোটেকশন দিতে হবে, সেখানে আমরা আগাতে পারি। মাহমুদ হোসেন সাহেব, আমি জাস্ট একটা কথা, শিওর স্যার, আমি আগে যেরকম বলেছি যে আমি আশাবাদী, কারণ আমরা যদি এইরকম নেতৃত্ব দিতে পারি সঠিকভাবে তাহলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি, কিন্তু সেই নেতৃত্বটা হতে হবে বাস্তবতার আলোকে এবং সমস্যাগুলো চিহ্নিত করে, যেগুলি ওনারা চিহ্নিত করছেন বলে বললেন, অনেকগুলি চিহ্নিত হয়েছে। তো সেজন্য আমি আশাবাদী, কিন্তু অনেক কাজ আছে আমাদের করতে হবে। এখন আমাদের মাত্র 1% অর্ধেক জিডিপি এখান থেকে আসে, এটাকে ভারতে 4%, এটাকে যদি এগিয়ে নিতে হয় তাহলে অনেক 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 কাজ। 10 বছর খুব একটা বেশি কিছু না, 10 বছরে একটা ভিত তৈরি হয়েছে বলে আমি আশা করছি। সেই ভিতকে আরো শক্ত করে এবং যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর তাদের যে প্রশিক্ষণ সেটা দরকার, তাদের ব্যবস্থাপনা সঠিক করা দরকার, তাদের যে কিভাবে কাজ করবেন সেটা সবার সঙ্গে আমার মনে হয় একটা সম্পর্ক স্থাপন করা দরকার আছে সবার মধ্যে, আলাপ আলোচনার মাধ্যমে মাঝে মাঝে দরকার হলে, কারণ প্রত্যেকেই তো সমস্যার মুখোমুখি হচ্ছেন, কে কিভাবে সেটাকে সমাধান করছেন সেটা যদি অন্যরা জানতে পারেন তারা উপকৃত হতে পারেন, যেটা আমরা করার চেষ্টা করি। তো এই মোটামুটি আমার এই বক্তব্য। তো আমি আজকের আলোচনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রত্যেকেই নিজেদের দিক থেকে যে কথাগুলো বলেছেন সবগুলাই আমি মনে করি গুরুত্বপূর্ণ, এবং আমাদের চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বললেন যে উনি এগুলা নিয়েছেন, শুনেছেন এবং চেষ্টা করবেন যাতে এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া যায় মানুষের কাছে। আসলে আমার একটা বিশেষ দিকটা হচ্ছে, যেহেতু আমি মানুষকে নিয়ে কাজ করি, আমি আর অর্থনীতিভিত্তিক ওইভাবে নাই, আমার অর্থনীতি হচ্ছে মানুষকে কেন্দ্র করে। তো কাজেই উনি যেটা বলেছেন সেটা আমি তার এই বক্তব্যের প্রশংসা করছি। আমি আশা করছি এই খাত অনেক এগিয়ে যাবে। আমি যদি এখন একটু আমাদের এই ইমাম শাহিন ভাইয়ের কাছে আসি, আপনি যেমনটা শুনলেন যে আমাদের এখানে যে ইন্স্যুরেন্স সেক্টরে যে অনেক বেশি ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে, তো এখন এই ব্যাপারে যদি আপনি একটু মতামত দিতেন যে এত পরিমাণ অপেক্স ক্যারি করার জন্য অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রং না, তো সেক্ষেত্রে আপনার ফান্ডামেন্টালি স্ট্রং করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি কি করতে পারে? ইন্স্যুরেন্স কোম্পানি অনেক বেশি কোম্পানি বাংলাদেশের ছোট মার্কেটে অনেকে বলে থাকেন এবং চিন্তাও করছেন যে এত কোম্পানির দরকার ছিল না, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবে বেড়ে উঠছে, তো আমার মনে হচ্ছে যে কোম্পানি যেটুকু হয়েছে এরা যদি স্বচ্ছতার সহিত এবং খুব আন্তরিকতার সহিত এবং মালিক পক্ষরা যদি ধৈর্যের সহিত একটু ইন্স্যুরেন্স কোম্পানির দিকে অনেস্ট ওয়েতে মনোযোগ দেন, আমি মনে করি যে সংখ্যায় ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারা একটা সময়ের গ্যাপে তারা দাঁড়িয়ে যাবে। বিকজ আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, মোশাররফ স্যার বলতে পারেন পাকিস্তান আমলেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি প্রায় 66টা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, অনেক বাংলাদেশে কাজ করছে জেনারেল এবং লাইফ সবগুলি মিলে। ওটা বড় বিষয় নয়, আমাদের যে অর্থনীতির যে পরিধি বাড়ছে সেই হিসাবে আমরা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এখনো কোনো বিশেষ করে নন লাইফের ক্ষেত্রে বলতে পারবো সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানি মোটামুটি ভালোই চলছে এবং আমার মনে হয় যে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা মানুষের কাছে ইন্স্যুরেন্স সেক্টরের যে গ্রহণযোগ্যতাটা, নেতিবাচক যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা আমরা এখনো পরিবর্তন করতে পারি নাই। আমাদের মূল সমস্যা হচ্ছে মাইন্ডসেট, পারসেপশন। বাংলাদেশের মানুষ 2 কোটি মানুষও ইন্স্যুরেন্সের নাই, কিন্তু
16 কোটি মানুষ ইন্স্যুরেন্স সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব নিয়ে মাইন্ডসেট নিয়ে আছেন। তারা যে মাইন্ডসেটটা ধারণ করেছেন এটা কোনো অবস্থাতে এখান থেকে তারা বেরোতে চাচ্ছে না। তারা ইন্স্যুরেন্স পলিসি না, ইন্স্যুরেন্স সম্পর্কে জানে না, তারপরে ইন্স্যুরেন্স সম্পর্কে তাকে জিজ্ঞেস করেন, দেখবেন একটা নেগেটিভ কথা বলবেন। এই জায়গাটাই আমার কাছে খুব কষ্টের জায়গা। আর ইন্স্যুরেন্সের ক্লেমস এর কথা বলছেন, ইন্স্যুরেন্সের নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ক্লেম সেটেলমেন্টের আমার এক্সপিরিয়েন্সে বলে যে আমরা ক্লেম 90 ডেজ এর কথা বলা থাকলেও বাস্তবে 90 ডেজ এর ভিতরে আমাদের যে ক্লেমকে সাপোর্ট করার জন্য যে কাগজপত্র দরকার, এই কাগজপত্রগুলি আমরা বীমা গ্রহীতার কাছ থেকে আমরা 90 ডেজে পাই না, যেই কারণে আমাদের একটু লেট হয়। এমনও দেখা গেছে ক্লেমস এর ক্ষেত্রে আমাদের সম্পর্কে বলা হয় যে আমরা ক্লেম দেই না, আমাদের ক্লেম নিতে কষ্ট হয়। দেখা গেছে তার ড্যামেজ হয়েছে র মেটেরিয়ালস, ফায়ার বা বিল্ডিং সব মিলে 5 কোটি টাকা, যখন ক্লেম করে তখন উনি 100 কোটি টাকা ক্লেম করে বলে থাকেন। 100 কোটি টাকা ক্লেম যে করেন এই 100 কোটি টাকা ক্লেম সাপোর্ট করার জন্য যে ডকুমেন্টস থাকা দরকার সেই ডকুমেন্টস গুলি তারা দিতে পারেন না। তখন আমরা একটার পর একটা ইয়েতে যাই, ইনভেস্টিগেশনে যাই। তখন এমনও দেখা গেছে, আমার ক্ষেত্রে আমি দেখেছি 83 কোটি টাকা ক্লেম সাবমিট করেছেন, 1 বছর লেগেছে তার কাছ থেকে কাগজ আনার জন্য। বুয়েটকে আমরা দিলাম, তারপরে বুয়েটকে দেওয়ার পর এখন বলছে যে বুয়েট লাগবে না, আমরা ঠিক করে দিচ্ছি। তারপরে দেখা গেছে যে বাস্তবে 5 থেকে 6 কোটি টাকা যদি আমরা দেই তাহলে হি উইল বি হ্যাপি। তো এখন এই জায়গাটায় যে আপনি কি বলবেন, 83 কোটি টাকা উনি আমার কাছে ক্লেম প্রথমে দাবি করলেন, আমি যদি 6 কোটি টাকা দেই তখন আপনারা বলবেন কি যার ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেয় না, কিন্তু আসলে তার লস 6 কোটি টাকাই। তো এটা উল্টা সাইডও কিন্তু আছেন। হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমার মোশাররফ স্যারের সাথে আমার সাথে একমত হবেন আশা করছি, যে এই জায়গাটায় আমরা যে পরিমাণ মাঠঘাটে বিশেষ করে ফিল্ড লেভেলে যে মানের, যে সততার, যে কমিটমেন্টের, যে প্রমিজিং ছেলেবেলের দরকার লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেল করার জন্য, আমরা ওই সামাজিক মর্যাদা সম্পন্ন, ওই ভালো গুণ সম্পন্ন দক্ষ লোকজন আমরা লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রে পাচ্ছি না। দেখা গেছে আমার একটা ছেলে লাইফ ইন্স্যুরেন্সে কাজ করেছেন, কিছুদিন স্টপগেট জব হিসেবে কাজ করলেন, 1 বছর কাজ করার পর অন্য কোথাও চাকরি পাইলেন, উনি চলে গেলেন, প্রিমিয়াম জমা দিলেন বা নিলেন না, বা ক্লেম ওনাকে আর নার্সিং করার সুযোগ নাই। এই জায়গাটাই আমাদের ফিল্ড লেভেলে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছুটা আমাদের প্রবলেম হচ্ছে। সবচেয়ে বড় দরকার হচ্ছে মালিক পক্ষ খুব ভালো মানুষ হইতে হবে, দক্ষ এবং সৎ শীর্ষ নির্বাহী হইতে হবে, এবং আমাদের যে ইজরা আছেন ওনারা আরো শক্তিশালী হইতে হবে, যাদের প্রফেশনাল নলেজ আছে, জ্ঞান আছে। এমন পার্মানেন্ট লোকের সংখ্যা দরকার, যেখানে দীর্ঘদিন কাজ করবেন। এমন লোক আসলে আমাদেরকে ঠিকভাবে মনিটর করলে, আমার যদি শীর্ষ নির্বাহী যে টপ এক্সিকিউটিভ হবেন উনি যদি কোয়ালিফাইড লোক হন, আর যারা আমাদেরকে পরিচালনা করেন যে বোর্ড, এই বোর্ডেরও একটা অনেস্টির, এবং দেখেন ভালো করে খেয়াল করবেন যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড খুব ভালো, যারা খুব দক্ষতার সহিত পরিচালনা করছে, অনেস্টলি পরিচালনা করছে এবং প্রতিষ্ঠানের মাধ্যমে তারা বেঁচে থাকার চিন্তা করছে, সেই সমস্ত প্রতিষ্ঠান প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভালো আছে। কাজে বোর্ড ভালো মানুষের দ্বারা সংগঠিত হইতে হবে, এবং শীর্ষ নির্বাহী অনেক কোয়ালিফাইড লোক হইতে হবে, এবং ইজরাতেও কোয়ালিফাইড লোকের দরকার যারা আমাদেরকে মনিটর করবেন। মোশাররফ স্যারের মতো লোক, এমন যারা ইন্স্যুরেন্সের এক্সপেরিয়েন্স আছে, পড়াশোনা আছে, এমন লোক দিয়ে যদি আরো টিমটা বড় করা হয়, আরো সুপারভাইজ করার ক্যাপাসিটি সম্পন্ন করা হয়, তাহলে আমি মনে করি যে ইন্স্যুরেন্স সেক্টরে যে জায়গায় দুর্বলতাগুলি আছে এইগুলি আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা আল মুইজ ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, কয়েকটা স্পেসিফিক ইস্যুতে শুনতে চাচ্ছি। আল মুইজ ভাই, আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে কিছু মতামত পাওয়া গেছে, এবং আমারও কিছু কোশ্চেন আছে। যেমন রি ইন্স্যুরেন্স কোম্পানি ইন্ডিয়াতে আছে 16টা, বাট বাংলাদেশে মাত্র একটা আছে, সাধারণ বীমা কর্পোরেশন। এ ব্যাপারে আমি ইডার চেয়ারম্যান মহোদয়েরও মতামত নিব, বা কি করছেন এ ব্যাপারে সেটা জানবো, কারণ রি ইন্স্যুরেন্স কোম্পানি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপর নন লাইফ বিজনেসে এখনো বিজনেসটা ব্রোকারেজ হাউস থ্রো যে আপনার একুয়ার করবে, এটা নিয়ে অনেকদিন চিন্তা ভাবনা ছিল, বাট এখনো সেটা আলোর মুখ দেখছে না। এটা হলে আপনার ইন্স্যুরেন্স সেক্টর আরো বেশি পরিস্ফুটন ঘটবে বলে চিন্তা করা হচ্ছে, এবং স্ট্রাকচারাল হবে, সেক্ষেত্রেও তেমন কোনো অগ্রগতি নাই। তারপর ডিজিটাল ইন্স্যুরেন্স প্রোডাক্ট যেটা নিয়ে আসা, যে অনেক দেশেই দেখা যায় যে আপনার ইন্স্যুরেন্স
এর ক্ষেত্রে একটা অ্যাপ বেস থাকে, কারণ ডিজিটাইজেশনে তো বাংলাদেশ মাশাআল্লাহ টেকনোলজি অ্যাডপশনের ক্ষেত্রে খুব ভালো। তো ইন্ডিয়ার বিভিন্ন দেশে দেখা যায় যে অ্যাপস এর ভিতর ঢুকে ইন্স্যুরেন্স টাইপটা সিলেক্ট করে কোন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিবে সেটা সিলেক্ট করে খুব ইজিলি করা যায়। তো আমাদের এখানে বিমানের টিকিট কেনা যায় বা আপনার দোকানের টাকা পে করা যায় আপনার হচ্ছে অ্যাপস এর মাধ্যমে, বাট ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে সেটা এখনো হয়নি। তারপর ফুললি ইন্টিগ্রেশন যে অটোমেটেড সফটওয়্যার আসার কথা, যেটা হলে আরো অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি আসে, সেটার ব্যাপারেও আপনার একটু মতামত নিব। এবং রুলের ব্যাপারে তো অলরেডি আলাপ হয়েছে, যদি আলমুইজ ভাই আপনি ইন্স্যুরেন্স এই ইস্যুগুলো যদি একটু আলোকপাত করতেন দয়া করে। একটু মাহমুদ সাহেব, আমি একটু ইন্টারাপ্ট করছি মুইজ সাহেবকে। শিওর শিওর। তো আমাকে বোধহয় আমার ছোট কয়েকটা সেন্টেন্স আছে, আপনি ইন্স্যুরেন্স ইস্যু ওপেন করলেন। ইন্স্যুরেন্স ইস্যুতে আসলে ইউর রাইট, এটা কিন্তু আমাদের ফরেক্স যে রিজার্ভ আছে, যদি বাইরে বেশি ইন্স্যুরেন্স হয় তাহলে ওইটাকে কিন্তু ইম্প্যাক্ট থাকে, ওইটাতে ইম্প্যাক্ট হয়, দ্যাট ইজ ফরেক্স রিজার্ভটাকে আপনার কমিয়ে দেয়। তো এইটার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আহমদ মুস্তফা কামাল স্যার কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে যতটুকু না হলেই নয় আপনার বাহিরে যেন ইন্স্যুরেন্স করা না হয়, কারণ আমাদের এখন আসলে ক্যাপাসিটি আছে অনেকগুলো ইন্স্যুরেন্স নন লাইফে 46 অপারেটরস আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনি যেটা বললেন সাধারণ বীমা কর্পোরেশন, যদিও সে আপনার ইনশিওরার হিসেবে কাজ করছে, আবার তার কোর ইন্স্যুরেন্স অপারেশনও আছে। ইনফ্যাক্ট আমাদের লাইসেন্সিং এ ইন্স্যুরেন্স লাইসেন্স দেওয়া নেই, গভর্নমেন্টের যে আপনার ইন্স্যুরেন্স গুলো আছে সেটা ম্যান্ডেটরিলি হচ্ছে গিয়ে আপনার সাধারণ বীমাতে করতে হবে, এরকমটা আপনার একটা আমাদের ইয়ে আছে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে। এখন এইখানটাতে আসলে সেকশন 19 আছে 2010 এর অ্যাক্টে, সেটা দিয়েই আমাদের এই ইন্স্যুরেন্স অপারেশনটা খুব ছোট সেকশন, সেটাকে অপারেট করতে হচ্ছে। যে কেউ যদি মনে করে যে আপনার তার প্রপার্টিটা আমাদের দেশে রিস্ক কাভার করা যাবে না, বিদেশে রিস্ক কাভার করতে হবে, সেই ক্ষেত্রে হি হ্যাজ টু টেক পারমিশন ফ্রম দি ইডরা, এবং ইডরা এই জায়গায় আসলে ওই যে নিড গুলো অ্যাসেস করেই পারমিশন দেয়। আমরা একটু রিলাক্টেন্ট আছি এই জায়গাতে, তবে এখানে আপনার একটা কম্প্রিহেনসিভ রিইনশিওরার আপনার আসা উচিত আমাদের মার্কেটে। এবং কেউ কেউ এরকমটা আপনার আলোচনা করেছে যে হ্যাঁ সাধারণ বীমা যেহেতু এখন করছে তাহলে তার এটাকে বাইফার্কেট করে দেওয়া হোক, রিইনশিওরেন্স অপারেশন হচ্ছে একটা পার্টে করা হোক, আদার দেন রিইনশিওরেন্স অপারেশন আরেকটা পার্টে করা হোক, সেটা করে অন্তত রিইনশিওরেন্সে একটা স্পেশালাইজেশন আনা যেতে পারে। অ্যান্ড বিসাইডস আপনার কম্প্রিহেনসিভ রিইনশিওরেন্সের লাইসেন্সও দেওয়া যেতে পারে আন্ডার দি নিউ রিইনশিওরেন্স ইনফ্যাক্ট 2010 অ্যাক্ট। এবং সেটা নিয়ে কেউ কেউ যে কাজ করেনি তা নয়, বিকজ অফ আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট নিয়ে একটা আপনার আনক্লিয়ার এরিয়া আছে, এবং এখানে রিইনশিওরার হতে গেলে কিন্তু ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা একটা বড় ফ্যাক্টর। সেইটা আপনার যেহেতু আপনার যদি দেখেন সাধারণ বীমা কর্পোরেশনে কিন্তু ক্যাপিটাল হচ্ছে অ্যাবাউট 500 crore, তো এই 500 crore দিয়ে প্রেজেন্ট আপনার স্টেট অফ দি ইন্স্যুরেন্স আপনার যেটা ইমেজের দিক থেকে আছে বা বিজনেসের ডুইং আপনার একটা এনভায়রনমেন্ট যদি কনসিডার করে, এটা নিয়ে কিন্তু আপনার এন্টারপ্রেনাররা ইন্টারেস্ট নাও নিতে পারে। তারপরেও নেভারদালেস উই শুড ট্রাই টু ব্রিং নিউ অপারেটর হু উইল অপারেট রিইনশিওরেন্স। এবং এই রিইনশিওরেন্সের এখানেও কিন্তু বেশ কিছু আপনার গভর্নেন্স ইস্যু আছে, সেটা ডেফিনেটলি আমাদের সিইও এশিয়া ইন্স্যুরেন্স হি মাস্ট বিয়ার মি আউট। এখানেও কিন্তু আপনার কিছু জিনিস আমাদের রেগুলেটর এন্ডে আছে যে দেখতে হবে, এবং আমরা দেখছিও বটে। এবং ইন্ডাস্ট্রির যারা অপারেটর আছেন তারা এই জায়গায় আপনার স্বচ্ছতা আনয়ন করবেন, এবং এখানে যেন আপনার সাধারণ বীমার সাথে যতগুলো নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে তাদের যে কারেন্ট অ্যাকাউন্ট আছে দ্যাট হ্যাজ টু বি আপনার ট্রান্সপারেন্ট, দ্যাট হ্যাজ টু বি আপনার রিকনসাইলড। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি বলি যে এশিয়া ইন্স্যুরেন্স বলছে যে আপনার সাধারণ বীমা রিইনশিওরারের কাছ থেকে আপনার সে 100 কোটি টাকা রিসিভেবল, সাধারণ বীমা কর্পোরেশনের বইতে তো 100 কোটি পেয়েবল থাকতে হবে, অর লিটল থাকতে পারে কোয়ার্টার অ্যাডজাস্টমেন্টের কারণে। এই জায়গাতে দেখা যাচ্ছে যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে
এই ডিফারেন্স আছে। এটা যদিও আমাদের এই ফোরামের আলোচনার বিষয় নয়, এটা আমাদের ডেস্কের আলোচনা এবং ইন্স্যুরেন্স ফোরাম অ্যান্ড অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা। এই ধরনের আপনার গভর্নেন্স ইস্যুগুলো কিন্তু আমরা দেখছি। এই কারণে গিয়ে হয়তো ইন্স্যুরেন্সের অপারেশনটা এসবিসিতেই আপনার সেন্টার্ড, অন্য কেউ হয়তো ইন্টারেস্ট দিচ্ছে না। আর যতটুকু প্রয়োজন হচ্ছে এখানে না করে বাইরে করার, সেটা আমাদের থেকে পারমিশন নিয়ে করছে। ডক্টর মোশাররফ হোসেন এফটিআই, যদি আরেকটা ব্যাপারে একটু 1 মিনিটে বলতেন যে জেনারেল ইন্স্যুরেন্সের যে বিজনেসটা অ্যাকোয়ার্ড থ্রো এজেন্ট বা ব্রোকারেজ একটা স্ট্রাকচার ফর্ম দেওয়ার কথা ছিল আদার দেন ওন এমপ্লয়ি, ওটার ব্যাপারে কোনো কিছু ভাবছেন কিনা? এখানে আসলে আপনার নন লাইফে কমিশন নিয়ে কিন্তু একটা ইনডিসিপ্লিন ছিল, এবং সেখানে এটা আপনার হতে 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 আপনার 70-80% পর্যন্ত কিন্তু হয়ে গিয়েছিল। 80% না হলে 70-75% পর্যন্ত এটা হয়ে গিয়েছিল। তো ওইটাকে আপনার আমাদের এখান থেকে ইনস্ট্রাকশন আছে 15% আপনার কমিশন দিতে পারবে। তো সেখানে আপনার যখন এটা 75% দেওয়া হয়, তাহলে বাকি 60% কোথা থেকে আসে? সেটাকে আপনার অ্যাডজাস্ট করা হয় নানাভাবে। হ্যাঁ, অন্য আরেকটা পলিসির প্রিমিয়াম কম দেখিয়ে, অথবা আপনার কোনো একটা খরচ বাড়িয়ে দেখিয়ে, ক্লেমস বাড়িয়ে দেখিয়ে, এই ধরনের আপনার একটা বড় ধরনের অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ, এবং আপনার বলা যায় যে আপনার ম্যাল প্র্যাকটিস ছিল এন্টায়ার নন লাইফ সেক্টরে। ওইখানে আমরা যখন এটাকে বন্ধ করে দিলাম যে না, তোমার আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো একেবারে লাইভে আমি বলতে চাই না এই মুহূর্তে, বাট এটা নিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু ডিসিপ্লিনে এসে যাচ্ছি, এই জন্য আর বলার প্রয়োজন নেই। ওইখানে আপনার তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দেন গিয়ে এসে এজেন্টদের, যেটা বোধহয় আপনি প্রশ্ন করতে চেয়েছেন, যে এজেন্টদেরকে আপনার এজেন্ট হিসাবেই কাজ করতে হবে, হ্যাভিং আপনার তার ফাইন্যান্সিয়াল লিটারেসি, ইন্স্যুরেন্স লিটারেসি, হ্যাঁ, এবং তার প্রফেশনালিজম নিয়ে কাজ করতে হবে। এটাই হচ্ছে আমাদের 2010-এর আইনের স্পিরিট, এবং সারা ওয়ার্ল্ডের এটাই প্র্যাকটিস। কিন্তু এটা থেকে বেরিয়ে দেখা যাচ্ছে যে কমিশন অ্যাভেল করছে আমাদের অন্য টিয়ারের আপনার অফিসাররাও, সেটা কিন্তু আইনে আপনার নেই এবং নন কমপ্লায়েন্স হয়। ওই জায়গাতে আমরা স্ট্রিমলাইনের প্রসেসে আছি। উই আর ওয়ার্কিং উইথ আওয়ার অ্যাসোসিয়েশন এন্ড ফোরাম ফর স্ট্রিমলাইনিং দ্যাট ইস্যু। এটা যদি হয়ে যায়, দেন হয়তো ফার্দার আপনার আরেকটা হাইটে আমরা যাব ইন এনশিওরিং ডিসিপ্লিন। জি, ধন্যবাদ ডক্টর মোশাররফ। আলমুইজ ভাই, আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল, আপনি যদি ওই ব্যাপারে একটু আলোকপাত করতেন। জি, আপনার 4টা প্রশ্ন ছিল, এবং সেটাই আসলে নিড অফ দ্য টাইম। যে আপনার প্রথমে তো ছিল আপনার ওই এজেন্সির ব্যাপারে ছিল, তারপর রিইন্স্যুরেন্স প্রশ্ন ছিল, ডিজিটালাইজেশনের প্রশ্ন ছিল, এবং এর ভিতরে অনেকগুলো জিনিস আসছে, যেমন ক্লেম সেটেলমেন্ট হচ্ছে না ঠিক মতন, ভালো শিক্ষিত লোককে পাওয়া যাচ্ছে না ইন্স্যুরেন্স কোম্পানিতে, ইন্স্যুরেন্স কোম্পানির মার্জার হচ্ছে কিনা, এই বিষয়ে কতগুলো জিনিস একসাথে, এগুলোর উত্তর একসাথেই আছে যেটুকু আমি মনে করি। এবং যেটা এখন যাওয়ার পর যেতে যেতে আমাদের লিডার চেয়ারম্যান সাহেবও বলে গেলেন যে কিছু ম্যাল ফাংশনিং আছে এবং ছিল বেশি, এখন কমেছে, যেটা উনি নিজে বললেন যে সেটাও ধরেন কমিশন, এক্সট্রা কমিশন, তো এই বিষয়গুলোকে কিভাবে কি হলো। এখন দেখেন, আমরা যাচ্ছি 21st সেঞ্চুরিতে, সেখানে আমাদের এখানে কিন্তু মার্কেট বেস ইকোনমিতে কন্ট্রোল খুব বেশি কিন্তু সবসময় কাজে দেয় না। মার্কেট বেস ইকোনমিতে মার্কেট সিস্টেমে কাজ করতে হয়, তখনই গিয়ে কন্ট্রোল হয়। আমি যেটা সবসময় ইড্রার মিটিং এ, আমাদের অ্যাসোসিয়েশনের মিটিং এ অনেক সময় বলে আসছি, এটার পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষে মত আছে। যেমন বড় বড় আলোচক আগে ছিলেন, আমার শামসুল আলম সাহেব ছিলেন, বা আক্তার আহমদ সাহেব, যিনি রিলায়েন্সের এমডি সাহেব আছেন, বা কাজী সিরাজ সাহেব আছেন, ওনারা অনেকে আমার সাথে একমত, অনেকে আবার এই বিষয়ে এগ্রি হন না। যে এই যে কন্ট্রোল করার জন্য আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ট্যারিফ ডিট্যারিফিকেশন। আমি আজকে ট্যারিফে চলি, পৃথিবী কিন্তু ডিট্যারিফে চলে গেছে। আমরা যতদিন পর্যন্ত ডিট্যারিফের দিকে আস্তে আস্তে আগাবো না, বা এদিকে কিছুই আগাবো না, তখন পর্যন্ত কিন্তু সবকিছুকে আপনি যতই রুল দেন, কিন্তু রুলে ওটা আনা খুবই কষ্টকর বিষয়। যেমন ধরেন একটা গাড়ি ইউনিলিভারের বা কোনো একটা মাল্টিন্যাশনাল বা কোনো একটা লোকাল কর্পোরেট এক শিক্ষিত লোক চালাচ্ছে, তাকেও আমি যে পরিমাণ চার্জ করি, একটা ক্লাস 8 পাস করা ড্রাইভার সে গাড়ি চালাচ্ছে, তাকেও আমি একই রকম চার্জ করি। একটা বড় ফ্যাক্টরি যেভাবে তাকে ম্যানেজ করতেছে তাদের ফ্যাক্টরিকে, তাকেও আমি যেভাবে চার্জ করি, একটা ছোট ফ্যাক্টরিকে আমি সেইভাবে চার্জ করি। সুতরাং এখানে টেরিফিক খালি পাতাটা ঘুরাইয়া রেটটা কি সেটা দিয়ে দেওয়া বেশিরভাগ ক্ষেত্রে। আগে ছিল কি 100 কোটির বেশি হলে রেটগুলো বাইরে থেকে আনা যেত,
তারপরে এটা বাড়ায় 200 করলো, 300 করলো, এখন 400 করলো। 400 কোটি হলে কিন্তু আমি ট্যারিফ নাই, বাইরে থেকে রেট আনিয়ে আমরা রেট দিতে পারি। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যত আমরা ছোটগুলোর জন্য ট্যারিফ রাখতে হচ্ছে, কারণ আমাদের নাকি অত নলেজ নাই যে আমরা কি রেট করব। কিন্তু বাস্তবে তো এটা না। বাস্তবে আপনাকে আস্তে আস্তে ডিটেরিফিকেশন যতই আগাবেন ততই আপনার এজেন্সিগুলো স্টার্ট হবে। এজেন্সিগুলো কাজ করতে পারবে এক্স্যাক্টলি। মানুষ শিক্ষিত হবে, ইন্স্যুরেন্সের সেক্টরের প্রতি মানুষের একটা ভালোবাসা, একটা ভালো চোখে দেখবে। এখন মানুষ দেখে একটা অন্য চোখে, যেটা আগে আমাদের বক্তৃতা বলে গেছেন। তো সেদিকে দেখার সুযোগ হচ্ছে, কারণ আমরা তো অন্যদিকে কিছু দিতে পারছি না। ভাই আমি একটা ইন্স্যুরেন্স করবো, সবাই জানে যে হ্যাঁ একটা গাড়ি ইন্স্যুরেন্স করলে এই 5%, 2% বা 3% ফিক্স আছে, এটাই রেট। এরপরে কমিশন কত দিবেন? এখন তো সেই জিনিস অনেকটা কন্ট্রোল হয়ে আসছে, তারপরেও এই জিনিসটাই রয়ে গেছে। সেখানে মেধার কোনো কিছু নাই, এই জন্য মেধাবী লোকও নাই। এবং মেধাবী লোক যখন পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত জিনিসটাকে আগানো খুব কঠিন হবে। হ্যাঁ, সেকেন্ডলি আপনি যেটা জানতে চাইছিলেন যে ক্লেম সেটেলমেন্ট এবং রিইন্স্যুরেন্স কিন্তু সাথে সাথে বাধা। এখন দেখেন, যখন আমি রিইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমার সাধারণ বীমাকে আমরা 50% ইন্স্যুরেন্স করি, বাকি 50% বাইরে করি। এখন সাধারণ বীমার কাছ থেকে ওই জেনুইন ক্লেম, ইনজেনুইন ক্লেম বাদ দিলাম, 83 কোটি 6 কোটি দিল, এটা বাদ দিলাম। ভালো জেনুইন ক্লেমই যদি হয়, কিন্তু বাইরের ইন্স্যুরেন্সটা যত তাড়াতাড়ি রিপেমেন্ট করে দেয়। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের কিছু কারেন্সি বাইরে চলে যাচ্ছে, কিন্তু ক্লেমও তো হচ্ছে। সুতরাং বাইরে থেকে ফরেন কারেন্সি কিন্তু দেশেও আসতেছে, এবং তারা যত শিগগিরই একটা ক্লেম সেটেলমেন্ট করে দেয়, আমাদের লোকাল রিইন্স্যুরার কাছ থেকে ক্লেম আদায় করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্সের প্রতি মানুষের একটা তৃষ্ণা চলে আসে যে আমার ক্ষতি হলো, আমি টাকা পাইতে অনেক দেরি হয়ে গেল। কিন্তু সেটা তো ওনাদেরও একটা রিজন আছে, দেরি করার রিজন আছে, রিজন নাই তা না। কিন্তু আমার যদি ক্লায়েন্ট যদি দেখে যে আমি কত তাড়াতাড়ি ক্লেমটা সেটেল করে দিচ্ছি, তখনই তো আমার এটার মূল্যায়ন হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাকে যে ফিক্স এক জায়গাতেই রিইন্স্যুরেন্স করতে হবে এই পার্সেন্টেজ, এই জিনিসটার পিছনে আমার মনে হয় যত সময় যাবে এই বিষয়ে চিন্তা ভাবনার বিষয়টা আসবে। কারণ আমরা এখন বড় হচ্ছি, আমাদের বড় হওয়ার সাথে সাথে 500 কোটি টাকার যদি সাধারণ বীমা থাকে, সেটা কিন্তু ক্যাপাসিটি না। এখন একটা ইন্ডাস্ট্রি আসছে 10,000, 15,000, 20,000 কোটি টাকার, এবং আরো ইকোনমিক জোন হচ্ছে, সেখানে আরো বড় বড় ইন্ডাস্ট্রি আসবে। সুতরাং এটাকে আরো প্রফেশনালি চিন্তা ভাবনা করতে হবে, প্রফেশনালি দেখতে হবে যে আমাকে ওই যে গদ বাঁধা জিনিসটা আছে ওইটাকে কমানো বাড়ানোর বিষয়টা না। এখন বিষয়টা হচ্ছে আপনাকে একটা রিভলিউশনারি চেঞ্জ আনতে হবে। আজকে আমরা ডিজিটালাইজেশনের বুঝতে পারলাম, এতদিন তো ভাবতাম যে ডিজিটালাইজ করতে হলে 3 বছর লাগবে ভাই, 5 বছর লাগবে, 3 বছর লাগবে, 2 বছর লাগবে। এখন তো আমরা 3 মাসের ভিতরে হয়ে গেলাম। 3 মাসের ভিতরে আমরা যে পরিমাণ ডিজিটালাইজ হয়ে গেলাম বিকজ অফ দ্য নেসেসিটি। তো সেই নেসেসিটির পরিপ্রেক্ষিতে এতদিন পর্যন্ত ইন্স্যুরেন্স করতে হলে প্রথমে ইউ হ্যাভ টু পে দ্য মানি। তো পেমেন্ট করার জন্য যেটা আগে ডিজিটালি অ্যাকসেপ্টেবলের সুযোগটা কম ছিল, এখন ডিজিটালি অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে গেছে। সুতরাং এখন ডিজিটালি ইন্স্যুরেন্স করা কোনো বিষয় হয়ে দাঁড়াচ্ছে না। আস্তে আস্তে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু এটা এখন একটা ফরম্যাটে চলে আসছে। শুধু ডিজিটালি পেমেন্ট হয়ে গেল, মানি ট্রান্সফার হয়ে গেল অনলাইন, সুতরাং অনলাইন কাগজগুলো ইস্যু হয়ে গেল, অনলাইন কাগজগুলো চলে গেল। আমরা লাস্ট কমেন্ট নিব আমাদের ব্যারিস্টার এম মাসুম সাহেবের কাছে দুটো ইস্যুতে। এর একটা প্রশ্ন আমি করতে চাই, আর একটা প্রশ্ন আমাদের সাথে এখনই সংযুক্ত হয়েছেন আমাদের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি ডিএমডি আব্দুল হামিদ এফসিএ, ওনার কাছ থেকে নিব। ওনার একটা পার্টিকুলার কোশ্চেন ছিল, যেটা হচ্ছে মেনলি আপনার ইন্স্যুরেন্সের আইনের ব্যাপারে। আমাদের সাথে যেহেতু আইনজ্ঞ ব্যারিস্টার এম মাসুম সাহেব আছেন, উনি ওটা অ্যান্সার দিবেন। ইভেন ইডার চেয়ারম্যান মহোদয় ওনার উপর ডিপেন্ড করে গেছেন। তো আমার প্রশ্নটা আইনের ব্যাপারে একটু ব্যারিস্টার মাসুম সাহেবকে বলি যে ইন্স্যুরেন্স কোম্পানির এমন একটা বাধ্যবাধকতা আছে, একটা সার্টেন টাইমের পরে তারা ক্যাপিটাল মার্কেটে যেতে হয়। তো আমার প্রশ্নটা এখানে এটা যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যে তাদের ফুলেস্ট ক্যাপাসিটিতে রান করছে। তো এখন ক্যাপিটাল মার্কেটে গিয়ে সে যে টাকাটা রেইজ করছে, ওই টাকাটা দিয়ে সে কিন্তু ইন্স্যুরেন্স বিজনেসটাকে এক্সপানশন করার তার ততটা সুযোগ নাই। কাজেই সে যখন আপনার ইনিশিয়াল পাবলিক অফারিং এর জন্য যে আপনার রেড হেরিং প্রসপেক্টাসটা জমা দেয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, সেখানে দেখা যায় যে সে বলে ফান্ডের ইউটিলাইজ করবে, সে ইদার এফডিআর এ রাখবে কিছু পার্সেন্টেজ, অথবা কিছু পার্সেন্টেজ সে ইন্স্যুরেন্স সে হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে।
বাট সে বিজনেস এক্সপানশনে করবে এটা খুব কম দেখা যায়। তো এখানে এই আইনের বাধ্যবাধকতার কারণে ইন্স্যুরেন্স কোম্পানি ক্যাপিটাল মার্কেটে যাচ্ছে এবং বিজনেস ফ্লারিশ করছে না, রাদার তার একটা বার্ডেন ক্রিয়েট হচ্ছে এই ফান্ডগুলা ইউটিলাইজেশনের ব্যাপারে বা এই রিটার্ন থেকে আবার শেয়ার হোল্ডারদের পেব্যাক করার ব্যাপারে। এ ব্যাপারে আপনি একটু আলোকপাত করবেন। আর আমি আব্দুল হামিদ ভাইকে একটু ফ্লোর দিচ্ছি, উনি যদি কাইন্ডলি ওনার ইন্স্যুরেন্সের আইনের ব্যাপারে ওনার কিছু প্রশ্ন ছিল ওটা যদি করেন, কারণ বাকি কোশ্চেন গুলা বাই দিস টাইম আমরা অলরেডি অ্যাড্রেস করে দিয়েছি। আব্দুল হামিদ ভাই, আমার প্রশ্নটা হলো আমাদের লার্নেড মাসুম ভাইয়ের কাছে, ব্যারিস্টার মাসুম ভাইয়ের কাছে, যে সারা পৃথিবীতে ইন্স্যুরেন্স বিজনেস, বিশেষ করে নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস, যেটা আমাদের মাহমুদ ভাই বলে গেছেন, যে একটা আমাদের ইন্স্যুরেন্স আইনও আছে, একটা ব্রোকারেজ হাউস থাকবে, তার আন্ডারে তার লার্নেড এমপ্লয়ি থাকবে, তারা একটা ইন্ডাস্ট্রি বা বিজনেসকে অ্যাসেসমেন্ট করবে, প্রিমিয়াম রেট নির্ধারণ করবে, এভরিথিং তারা করবে, এবং দেন ওই বিজনেসটা ব্রোকারেজ হাউস যে কোনো কোম্পানির কাছে, কনভিনিয়েন্ট কোম্পানির কাছে সেল করে দিবে, এবং এতে করে ব্রোকারেজ হাউস একটা কমিশন পাবে। এই যে সিস্টেম, এটা অল ওভার দি ওয়ার্ল্ড, কিন্তু বাংলাদেশের ইন্স্যুরেন্স আইনেও আছে সেম জিনিসটা। হয়রাস বাংলাদেশে ইন্স্যুরেন্স বিজনেস প্রকিউরমেন্ট হচ্ছে কোম্পানির নিজস্ব আরেকটা মার্কেটিং এমপ্লয়ি দিয়ে, যেটা আইনের সাথে মারাত্মকভাবে সাংঘর্ষিক, সারা পৃথিবীর সাথে সাংঘর্ষিক। এই বিষয়টাই আমি আপনার কাছে প্রশ্ন, যে আইন সারা পৃথিবীর আইন এবং আমাদের দেশেরও 2010 সালের ইন্স্যুরেন্সের অ্যাক্ট মাফিক ইন্স্যুরেন্স ব্রোকারেজ হাউস এবং ইন্স্যুরেন্স বিজনেস অ্যাকোয়ারমেন্টস থ্রু দি ব্রোকারেজ হাউস, এই সিস্টেমটা আমরা কবে নাগাদ প্রতিষ্ঠা করতে পারবো? থ্যাংক ইউ। মাহমুদ ভাই, আপনি যেটা বললেন যে 40%, এটা কি একটা আইনের বাধ্যবাধকতা? যেমন আমাদের সেকশন 76 অফ দি ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010, এটা বোর্ডকে ডাইভার্সিফাই করার জন্য করা হয়েছে অ্যাকচুয়ালি, যে আপনার বোর্ডে 6% থাকবে হলো যারা স্পন্সর ডাইরেক্টর, and 6 from the public, and 3 from the independent director. এখন এইটাকে করতে গিয়েই তারা তখন এসআরও করলো 2016-এ, তখন নিয়ে আসলো যে 60% আসতে হবে হলো আপনার স্পন্সর ডাইরেক্টরদের থেকে, 40% আসতে হবে অর্ডিনারি শেয়ার হোল্ডারদের থেকে। এখন এই ডাইভার্সিফাইটা করার একটাই রিজন, সেটা হলো যে বোর্ডটাকে স্ট্রেংথেনিং করা, এবং এই বোর্ড যদি স্ট্রেংথ হয় তাহলে আপনার ম্যানেজমেন্ট স্ট্রং হবে। এখন যেই টাকাটা তারা মার্কেট থেকে নিচ্ছে, আইপিও সেকেন্ডারি মার্কেট থেকে, সেই টাকাটা কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচারাল হতে পারে, বা যেটা আমরা সাধারণত যেই আমাদের যে ফাইন্যান্সের যেই রুল, যে এক্সটার্নাল ফাইন্যান্স নিড না হলে আপনি কখনোই আসবেন না মার্কেট থেকে বা অন্য কোনো সেক্টর থেকে টাকা নিতে। বাট এই জায়গাটা, ইন্স্যুরেন্সের জায়গাটা অন্য কোম্পানি থেকে একটু ডিফার করে, কারণ ইন্স্যুরেন্সটা করাটাই হয়েছে সেফটি নেটকে মাথায় রেখে নিয়ে, এবং এইটাকে ধরাই হয়েছে যে ইটস এ সোশ্যাল ইনস্টিটিউশন। ওই যে টোটাল যে প্রফিটেবল ইনস্টিটিউশন, ওইভাবে কিন্তু মাথায় জিনিসটা রাখা হয় না। তো সেই জন্যই বোর্ডের কম্বিনেশন বা বোর্ডটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা সেপারেট জায়গায় রাখার জন্য এই আইনের মধ্যে এই সেগ্রিগেশনটা এনেছে, এবং এটা শুধু বাংলাদেশে না, এটা পৃথিবীর মোরলেস সমস্ত জায়গাতেই। এখানে আরেকটা পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে অনেকেরই কথার মধ্যে থেকে ইস্যুগুলো আসছে, যে ইন্স্যুরেন্স সেক্টরে ধরেন যারা এজেন্ট আসে বা যারা ক্যারিয়ার হিসেবে নেয়, মোস্ট অফ দি পিপল দেখা যায় যে তারা এটাকে পার্ট টাইম অথবা একটা ইন্টারভিনিং টাইমের জন্য আসে। এটার ওয়ান অফ দি মেইন রিজন, আপনি পৃথিবীর সমস্ত জায়গায় দেখবেন যে যারা ইন্স্যুরেন্সে আলাদা ইউনিভার্সিটি লেভেলে, অল আপনি দেখবেন যে আপনার গ্রাজুয়েট লেভেল অ্যান্ড মাস্টার্স লেভেল স্পেসিফিক ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, এবং এই ছেলে মেয়েগুলি পরে ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে আসে এবং তারা ইন্স্যুরেন্স সেক্টরটাকে কিন্তু আপনাকে গ্রুম আপ করে, যেটা এখন আমাদের দেশে 2-3টা ইউনিভার্সিটি শুরু করেছে। আপনি ফিউচারে হয়তো বা পাবেন, যেমন ব্যাংকিং সেক্টরে দেখেন যে অন্যান্য বহু আমাদের দেশে অনেক ইউনিভার্সিটি ব্যাংকিং ডিপার্টমেন্ট আছে, ওই ছেলে মেয়েগুলি ওখান থেকে এক্সপার্টিস ডেভেলপ করে এরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ঢুকে। ঠিক ইন দি মিন টাইম আমাদেরও দেখা যাবে আর কিছু হয়তো সময় লাগবে, এই সময়ের মধ্যে আপনি পাবেন যেটা যে ভালো ছেলে মেয়ে এখানে, এফিশিয়েন্ট ছেলে মেয়ে বা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট ডেভেলপ হবে।
আরেকটা সেকেন্ড পয়েন্ট যেটা আপনি ধরেছেন, যে পুরো পৃথিবীতেই যে ব্রোকারেজ হাউস বা আপনি দেখবেন যে 7 থেকে 8টা চ্যানেল দিয়ে ব্যবহার করা হয় আপনাদের ইন্স্যুরেন্স ইয়েটাকে, কিন্তু অনলি বাংলাদেশেই একমাত্র এজেন্ট ড্রিভেন আপনার ইয়ে। বাট এখন রিসেন্টলি হয়তো বা ব্যাংকিং সেক্টরকে নিয়ে অনেকটা কাজ অ্যাডভান্স হয়ে গিয়েছে। এখন এই যে ইড্রার 2010-এর আগে এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা একেবারেই এমন অবস্থাতে ছিল যে কোনো গার্ডিয়ান ওইভাবে ছিল না। তো 2010 আর 10 বছর এটা কিন্তু খুব একটা বেশি সময় না। অলরেডি আপনি দেখেছেন যে চেয়ারম্যান সাহেব বলেছে যে আমরা অ্যাডমিনিস্ট্রেটর একটা কোম্পানিতে অলরেডি অ্যাপয়েন্টেড আন্ডার সেকশন 95, যেটা কিন্তু চিন্তা করার মতো ছিল না, কিন্তু এটা কিন্তু ঘটে গিয়েছে। এবং অনেকগুলি কোম্পানি, যে কোম্পানিগুলির হেলথ অনেক খারাপ, যে কোম্পানিগুলিকে ধরেন অনেক ভালো কোম্পানি কিন্তু 4টা 5টা বা কয়েকটা কোম্পানি খারাপ, যেটা পুরো ইন্ডাস্ট্রির ইমেজটাকে নষ্ট করছে, এরকম কয়েকটা কোম্পানিকেও কিন্তু তারা ওই 52-র আন্ডারে মার্জার বা অ্যামালগেমেশনেও যে এই ইন্ডাস্ট্রির ইমেজটা রিকভারি করবে। আর আপনি যেই স্পেসিফিক এটা ইডরার চেয়ারম্যান, আমি যেটা মনে করি যে উনি অনেক ডাইনামিক। এই উইন্ডোটা আমার মনে হয় যে অতি শীঘ্রই ওপেন হবে, কারণ এই পুরো পৃথিবীতে এক নিয়ম আর বাংলাদেশে ডিফারেন্ট নিয়ম হতে পারে না। যেহেতু তারা মডার্নাইজেশনের দিকে, ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে এটা, এবং এটা যেহেতু কনফ্লিক্ট করে আইনের সাথে, এইটা অবশ্যই তারা ইমিডিয়েটলি আমার মনে হয় যেটা চালু করবে। ধন্যবাদ মাসুম ভাই। আমি লাস্ট কোশ্চেন যেটা ইনাম শাহিন ভাই সিইও স্যারকে করতে চাচ্ছিলাম, উনি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফার্ম। আমাদের আল মহিজ ভাই তার ডিসকাশনে খুব এমফেসিস করেছে, এবং সেটাই সারা বিশ্বের ট্রেন্ড, যে আপনার ডি টেরিফ। তো এখানে একজন মানুষ ইন্স্যুরেন্স করবে, উনি হচ্ছে যে সার্ভিস পাবে ওই অনুসারে হয়তো সে আপনার টেরিফ দিবে। কেউ হয়তো বেশি পরিমাণ প্রিমিয়াম দিতে পারে, কেউ কম পরিমাণ প্রিমিয়াম দিতে পারে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি তো এটা সেন্স অফ ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে। বড় ইন্স্যুরেন্স কোম্পানিতে যে সেন্স অফ ইন্স্যুরেন্স থাকবে, ছোট ইন্স্যুরেন্স কোম্পানিতে সেটা নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে এই যে টেরিফটা নির্ধারণ করে যেটা দেয়া হয়েছে, এটা অনেক আগে হয়তো ঠিক ছিল, বাট এখন ইন্স্যুরেন্স কোম্পানির পরিস্ফুটন যতটুকু হয়েছে, এই লেভেলে এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে কিনা, এবং আপনারা আপনাদের অ্যাসোসিয়েশন থেকে এটার ব্যাপারে কি ভাবছেন? যদি শাহিন ভাই একটু আপনার মূল্যবান মতামত দিতেন। আমাদের পায়োনিয়ার ইন্স্যুরেন্সের ডিএমডি সাহেব যে কথা বলছেন যে বাংলাদেশের ইন্স্যুরেন্স নন লাইফের ক্ষেত্রে টেরিফ হওয়া উচিত, আরো আগেও অনেকবার কথা হয়েছে, কিন্তু বাংলাদেশের ইন্স্যুরেন্স মার্কেটের যে প্রেক্ষাপট, যে বাস্তবতা, যে মানুষের যে ইন্স্যুরেন্স কোম্পানিদের যে লোকবল আর ইন্স্যুরেন্স কোম্পানির যে স্ট্রেংথ ক্যাপাসিটি, সবকিছু মিলে বাংলাদেশে এখন ডি টেরিফ হওয়ার মতো উপযুক্ত সময় নয়। কারণ আপনি যদি ডি টেরিফ করেন, দুই একটা কোম্পানি হয়তো এমনিতেই অনেকটা ডি টেরিফের জায়গায় চলে গেছে। আমরা যেমন বড় বড় ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা এমন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম রেট বাইরে থেকে আমরা আনি, যেগুলি আনার পরে দেখা গেছে যে 8 পয়সা রেটে আমরা ইন্স্যুরেন্স করি। যে টেরিফটা এক সময় এটা 20 পয়সা 30 পয়সা ছিল। 400 কোটি টাকার উপরে যখন ফায়ার ইন্স্যুরেন্সে যাই, আমরা যখন 100 কোটি টাকার উপরে কোনো ধরনের কার্গো যখন একটা সিঙ্গেল ভেসেলে আসে, তখন তার রেট হয় 5 পয়সা। 5 পয়সার মধ্যেও আবার কোনো কোনো কোম্পানি দেখা গেছে ডিসকাউন্ট দেয়। তো এখানে আর রইল কি? আগে যখন কমিশন ছিল 70%, কোনো কোনো কোম্পানি দিতেন 82% দিতেন, তখন তো দেখা গেছে যা প্রিমিয়াম ইনকাম হয় তার 80% 70% দেওয়ার পর আর টেরিফের কার্যকারিতা থাকে না। আর এমনিতেই যদি আমরা ডি টেরিফ করি, তো দেখা গেছে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলির মধ্যে নিয়ন্ত্রণ থাকবে না, এবং একটা ম্যাল প্র্যাকটিস শুরু হবে। এতে করে কিছু কিছু কোম্পানি একেবারে মানে ধ্বংসের ধার প্রান্তে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেটা চিন্তা করে ইজরা এবং অ্যাসোসিয়েশন আমরা ডি টেরিফের দিকে আমরা যাওয়ার জন্য আমরা চিন্তা করছি না, এবং 95% কোম্পানি বা লোকজন চিন্তা করছে ডি টেরিফের জন্য এখন উপযুক্ত নয়। আরেকটা বিষয় হচ্ছে যে রিইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে, আমরা বাইরে যাব,
বাইরে কিন্তু আমরা রি-ইন্স্যুরেন্স কয়েকটি 9টি 10টি কোম্পানি বাইরে রি-ইন্স্যুরেন্স করেছে, করার পরও এক্সপিরিয়েন্সটাকে দেখা গেছে যে তারা এমন পরিমাণে ক্লেম তারা রিকভারি করেছে, দেশের জন্য ফরেন কারেন্সি আসছে ঠিক আছে, কিন্তু বাইরে রি-ইন্স্যুরেন্স কিন্তু বাংলাদেশের স্পেনিং গার্মেন্টস এইগুলি রি-ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে এখন আর আগ্রহ দেখাচ্ছে না, কারণ তাদের এই রি-ইন্স্যুরেন্স করে যে পরিমাণ ক্লেম আমরা রিকভার করেছি, তারা এখন আমাদের কাছে নানা ধরনের শর্ত দিচ্ছে, তুমি আমার কাছে রি-ইন্স্যুরেন্স করতে গেলে এই শর্ত মানতে হবে, এবং বড় 2-4টা কোম্পানির এখনো সারপ্লাস রি-ইন্স্যুরেন্স ট্রিটি বিদেশি রি-ইন্স্যুরেন্স দিচ্ছে না, তারা এক্সেল ট্রিটির মাধ্যমে তারা রি-ইন্স্যুরেন্স কভারেজ নিচ্ছে, যে এক্সেল ট্রিটি হচ্ছে তোমার লস হইলে এই পরিমাণ তোমার, এই পরিমাণ আমার। এখন আর রি-ইন্স্যুরেন্স ট্রিটি গুলিও বাইরের রি-ইন্স্যুরাররা বাংলাদেশের রি-ইন্স্যুরেন্সের রিকভারির কারণে এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, কারণ আমরা আসলে আমি আগেও বলছি, আমাদের আগে প্রথম দরকার ভালো মানুষ, ভালো মানসিকতা, যোগ্য লোক, সৎ লোক। আমরা যখনই সুযোগ পাই তখনই আমরা সুযোগটা অ্যাভিল করি অন্যভাবে, যেই কারণে ফরেন রি-ইন্স্যুরার পর্যন্ত আমাদের ইন্স্যুরেন্স এখন আগের মতো আগ্রহের সহিত তারা গ্রহণ করতে চায় না। তো সুতরাং আর ডে টেরিফের সময় এখনো আসে নাই, যদি সময় আসতো, বাংলাদেশের ইন্স্যুরেন্স মার্কেট যদি উপযুক্ত হইতো, অবশ্যই এটা ডে টেরিফ আসতো। যখন সময় আসবে, সুযোগ আসবে এবং গ্রহণ করার ক্যাপাসিটি আসবে ডে টেরিফ মার্কেট, তখন ঠিকই এটা আসবে। এটা আপনার আমার সময়ের দাবি, এখন ডে টেরিফের জন্য উপযুক্ত নয়, কেউ এটাকে মনে করছে না, কারণ তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে সমস্ত মার্কেটে। এমনিতে এক কমিশনে আমরা শৃঙ্খলা আনতে পারি নাই, আবার যদি ইন্স্যুরেন্সের ট্যারিফ ডে টেরিফ করি তখন আর এটা কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। আমাদের সময় একদম শেষের দিকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচকদের, বিশেষ করে আমি এই মোমেন্টে ধন্যবাদ জানাবো ইমাম শাহিন ভাই এবং আল মহিজ ভাইকে। ওনাদের একদম লাস্ট মোমেন্টে আমি কন্ট্যাক্ট করেছি এবং ওনারা আপনার দে ওয়ার ভেরি কাইন্ড এনাফ টু এগ্রি টু পার্টিসিপেট। আমি ধন্যবাদ জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে, কারণ ওনারাও অনেক সাহায্য সহযোগিতা করেন এবং যৌথ আয়োজক। আমি ধন্যবাদ জানাচ্ছি MMH এন্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এন্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট, যারা একদম প্রথম থেকেই এইরকম ডিজিটাল ডায়লগ গুলো করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন এবং ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি অ্যারেঞ্জ করছেন। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের যারা দর্শক মন্ডলী, যারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন এবং বিভিন্ন প্রশ্ন আমাদের দিয়েছেন, যার কারণে আমরা আরো অনেক উৎসাহিত হয়েছি। আমি শেষ কথা এটাই বলবো, যেটা ডক্টর খলিকুজ্জামান স্যারও বলে গেলেন, যে দেশটা আমাদের সবার, সবাইকে এই দেশ গঠনে সবার নিজ নিজ স্থান থেকে কন্ট্রিবিউট করতে হবে, তাহলেই আমরা একদিন দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত এবং সুশাসনের একটা দেশ পাবো। সেই লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাই, সবাই সবার জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।